নাকি স্যার? নাজমুল ভাইয়া গুনেন না, আমাদের অনেক ভালো লাগে লিটারেচার ক্লাস। ঠিক আছে, সমস্যা নাই। আপনাদের যতদিন ভালো লাগে স্যার ততদিনই ক্লাস নেবে, কোনো সমস্যা নাই। অদিতি সেবাবান্ধব প্রতিষ্ঠান এবং আপনাদের সাথে থাকবে, এবং আপনাদের ইচ্ছা পূরণ হোক, আপনাদের স্বপ্ন পূরণ হোক, আপনাদের হ্যাঁ ভাইয়া, স্বপ্ন ধন্যবাদ। পূরণ হতে অদিতি পাশে থাকুক। জি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার, রোমান্টিক পিরিয়ডে দুইজন রাইটার শেষ হয়েছিল, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ আর হচ্ছে এসটি কলেজ। হ্যাঁ। আচ্ছা, দাঁড়া একটু আমি স্পটলাইট ওইটা একটু করি। হ্যাঁ স্যার, বৌদ্ধরা কি স্যার পেনথিস্ট? বৌদ্ধ যারা আছে, জি স্যার। দাঁড়াও নাজুল ভাই, আমার ওই যে আমার যে আইডিটা এখন ইয়াতে আছে না, এটা একটু হটস্পট করে দিন। সরি, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মানে হ্যাঁ পোস্ট, হ্যাঁ ঠিক আছে। আমি শেয়ার করতে পারতেছি না। নাজুল ভাই শুনতেছেন নাকি? আমার এই মোবাইলটা একটু দিন তো। আচ্ছা ঠিক আছে, স্যার ঠিক করে দিছি স্যার, আমি সাথে। এবার ঠিক আছে চলো হ্যাঁ, থাকো না লাগবে না, ঠিক করে দিছি স্যার। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, মিউট করেন। হ্যাঁ স্যার সাউন্ড নেই স্যার। কোনো প্রশ্ন আছে কিনা? 1 মিনিট 2 মিনিট আমি এটা করতেছি। কোনো প্রশ্ন আছে এর মধ্যে তোমাদের? আমি শীটটা বের করতেছি। হ্যাঁ, আপনি যে লিটারেরি টার্মস এর শীটটা দিচ্ছেন, ওটা কি আমরা পড়ে ফেলবো নাকি আপনি যেরকম প্রত্যেকটা অধ্যায়ের সাথে পড়াচ্ছেন ওইভাবে পড়বো? কোনটা করলে ভালো হবে স্যার? আগে পড়ে রাখো, আগে একবার চোখ বুলে রাখো। আর অধিকাংশই দেখবো যে পড়া হয়ে গেছে, যে সিমিলি দেখবো যে পড়া হয়ে যাবে। লিটারেরি টার্ম কঠিন মনে হবে না। ধরো সিমিলি, মেটাফর, পার্সনিফিকেশন, হাইপারবল, আয়রনি, এগুলো পড়ছো না অনেক কিছু? স্যার কোটেশনস কি সবই পড়বো স্যার, নাকি যেগুলো হাইলাইটেড ওগুলো? আমি যেগুলো বলি, যেগুলো আছে সবগুলো লাগবে না, যেগুলো বলি। স্যার আপনি তো সবই বলেন স্যার। মোটেও না। তুমি দেখো, আমি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ থেকে কয়েকটা কোটেশন বলছি, এসটি কলেজ থেকে মাত্র 4টা কোটেশন বলছি। দেখছো, রোমান্টিক পিরিয়ড অল্প কিছু সিলেক্টেড কিছু কোটেশন। আর তুমি তো বুঝছো উইলিয়াম, এই যে এসটি কলেজের কোটেশন গুলো কোনগুলা? এই যে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার থেকে তো 2টা 3টা, আর তো কোনো কোটেশন বলি নাই। স্যার ওয়ার্ডসওয়ার্থের গুলো কি সবগুলোই করব? রোমান্টিক পিরিয়ড বাদ দেওয়া যাবে না, এই জন্য তো বেশি গুরুত্বের তালিকা রাখছি। হ্যাঁ, আর মানে মুখ্য হলো যে প্রেক্ষাপট বলতেছি তো। হ্যাঁ স্যার, বৌদ্ধরা তাহলে কিসের পূজা করে এটা তো বললেন না। বৌদ্ধরা তো কোনো পূজা করে না। বৌদ্ধরা হলো গৌতম বুদ্ধের সন্তুষ্টি অর্জনের জন্য ফিলোসফি না স্যার? স্যার বৌদ্ধ তো একটা ফিলোসফি, একটা দর্শন। ফিলোসফি, হ্যাঁ ফিলোসফিক্যাল রিলিজিয়ন বলতে পারো, কিন্তু কোনো ঈশ্বরের দেয় নাই। কি দেয় নাই বলো? ঈশ্বর সম্পর্কে কোনো ধারণা বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধ দিয়ে যান নাই। কর্মের উপরে ধারণা দিচ্ছেন। কর্ম, কাজ করো, ভালো ভালো কাজ করো, নির্বাণ লাভ করবা। স্যার আপনি ওই দিন বলছিলেন যে আপনার বইয়ের 20 নাম্বার পেজে কি কি পড়তে হবে ওইটা লেখা আছে। তো স্যার ওখানে যে প্রথম 4টা স্টেপ আছে, ওই 4টা স্টেপ যদি আমরা কমপ্লিট করি তাইলেই হবে না? আশা করি। আচ্ছা, এবার একদম ওই দিন একজন প্রশ্ন করছিল, আমি একটু মনে হয় একটু ইনফরমেশনে একটু গ্যাপ ছিল, আমার একটা গ্যাপ তৈরি হয়েছিল। গ্যাপটা আমি বলে রাখি। ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা আর কি, তোমরা একজন বলছিল, মানে দাউদ আলাইহিস সালামের বিষয়টা আমি আটকিচ করে ফেলছি। ইব্রাহিম আলাইহিস সালামের বিষয়টা একটু তোমাদেরকে বলে রাখি। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করছেন? কোথায়? সৌদি আরব। মনে রাখবা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র। একজনের নাম কি স্যার? একজনের নাম ইসহাক, আর একজনের নাম ইসমাইল। 2 পুত্র না, আগে বলো 2 ওয়াইফ। 2 ওয়াইফের পরিচয় দাও, চলে হবে। একজনের নাম হলো সারা,
আরেকজনের নাম হলো হাজরা। মনে রাখবা। তাহলে দুইটা সিভিলাইজেশনের গোড়া কোন জায়গায় দেখো। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে রাখছেন কোথায়? প্যালেস্টাইন, ফিলিস্তিন। আর হাজরাকে রাখছেন মক্কায়। কথা বুঝো? এই হাজেরা আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করছেন ঈসা আলাইহিস সালাম, আরে সরি তো ইসমাইল আলাইহিস সালাম। ওই ইসমাইল আলাইহিস সালাম রে রাইখা কাবা ঘরের কাছে রাইখা ওই যে সেখানে সাফা মারওয়ার যে বিষয়টা আছে, মানে এই হাজেরা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করছিলেন পানির জন্য, তখন ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে জমজম কূপ তৈরি হয়েছে। এই ইসমাইল আলাইহিস সালামের বংশেই আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায়। আরেকজনের রাখা হয়েছে কোথায়? কোথায় বলছিলাম? প্যালেস্টাইন। কাকে? সারা। এই সারা আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করছেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের ঘরে জন্মগ্রহণ করছেন ইয়াকুব। এবার তোমরা বলো, ইয়াকুব আলাইহিস সালাম বর্তমান বিশ্বে সারা পৃথিবীতে উনার জাতিরা কি নামে পরিচিত? স্যার জ্যাকব। ইহুদি। উনার বংশের নামে একটা রাষ্ট্রের নাম আছে, দেখি বলো। ইসরায়েল। হ্যাঁ, বনি ইসরায়েল। এই যে ইসরায়েল ইসরায়েল বলো না, হু ইজ ইসরায়েল? আবারও কথা বলে রাখলাম, উত্তরে বলবা ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্র ইসমাইল আলাইহিস সালামের মায়ের নাম হলো হাজেরা, তিনি হলেন মক্কা কাবা ঘর, ওইখানে ইতিহাস বলছিলাম মাকাম ইব্রাহিম, ওইখানে দাঁড়াই ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করছিলেন। 1 নম্বর। উনার একজনের নবী, উনার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক স্ত্রীর নাম হলো সারা, উনারা রাখা হয়েছে, উনি প্যালেস্টাইনে ছিলেন। প্যালেস্টাইনে উনার ঘরে জন্মগ্রহণ করছেন ইসহাক। ইসহাক আলাইহিস সালামের পুত্রের নাম ইয়াকুব। ইয়াকুবের অপর নাম হলো ইসরাইল। আর উনার বংশধররা হলো বনি ইসরাইল। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, বারবার কিন্তু বনি ইসরাইল বলা হয়েছে। এই বনি ইসরাইলের মধ্যে কোন কোন অনেক নবী আসছে। এই যে মুসা আলাইহিস সালাম, তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে দাউদ আলাইহিস সালামের পুত্রের নাম কি বলো? সুলাইমান আলাইহিস সালাম, এরকম। হ্যাঁ, মুসা আলাইহিস সালামের ভাইয়ের নাম হারুন আলাইহিস সালাম, এইভাবে ঈসা আলাইহিস সালাম ওই বংশে আর কি। হ্যাঁ, জ্যাকব হইলো ইয়াকুব আলাইহিস সালাম, এটার ল্যাটিন ভাষায় জ্যাকব বলা হয়। ইয়াকুবকে ল্যাটিন ভাষায় জ্যাকব বলা হয়, কিন্তু কোরআন শরীফের যে ইসরাইল শব্দটা বলা হয়েছে সেটা হলো ওকে। স্যার এই ব্যাপারগুলো কষ্ট হচ্ছে স্যার, আমরা যারা হিন্দু মনে হয় স্যার। তোমাদের সনাতন ধর্মে এটা বোঝার একটু কষ্ট। এটা কেন কষ্ট জানো কিনা? মনে রাখবে একটা বিষয়, একটু ধারণা তো পাইছো, মানে ইহুদি, খ্রিস্টান, ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট কিছুটা মাথায় তো আসছে, তাই না? মানে মাথার উপর উঠে গেছে স্যার। বুঝতে পারছি, বাট আপনি যে নামগুলা স্যার একটু ফাস্ট কোনটার সাথে কোন পিরিয়ডটা হচ্ছে স্যার? না এখন বুঝবা না। আরেকটা কথা শুনো, আরেকটা বিষয় হলো দুইটা ধর্ম, এই ইহুদি এবং তিনটা আমি মূল বিষয়টা বলতেছিলাম আব্রাহামাটিক রিলিজিয়ন। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 3টা ধর্ম আসছে, এই কথাটা পরিষ্কার কেনা সেটা বলো। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে 3টা ধর্ম আসছে, মুসলিম, ইহুদি, খ্রিস্টান। মানে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারায় 3টা ধর্ম, মানে এটাকে বলা হয় আব্রাহামাটিক রিলিজিয়ন, ইব্রাহিমের ধর্মসমূহ। ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী, একজনের নাম বলো আমার সাথে, একজন রিপিট করো, একজন, অনলি ওয়ান। স্যার আমি কি বলবো? না লিনাই বলো। আচ্ছা ঠিক আছে, আরেকজন পরে সুযোগ দেবো তোমাদেরকে। হ্যাঁ বলো, 2 স্ত্রী কি কি? সারা এবং হাজেরা। এবার বলো হাজেরাকে কোথায় রাখা হয়েছে? কোথায়? মক্কায়। মক্কাতে। আর সারাকে কোথায় রাখা হয়েছে? প্যালেস্টাইন। সারা আলাইহিস সালামের বংশে অনেক নবী আসছেন, এর মধ্যে 2 জন প্রখ্যাত, একজনের নাম মুসা, আরেকজনের নাম কি বলো? ঈসা। মুসা আলাইহিস সালামের অনুসারীরা হলো জু, ইহুদি। আর ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কি বলো? খ্রিস্টান। এই 2টা। আর ইসমাইল আলাইহিস সালামের বংশের সর্বশেষ যে নবী, ওনার নাম হলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে মনে রাখবা ইব্রাহিম আলাইহিস সালামের বংশে 3টা বিখ্যাত ধর্ম তৈরি হয়েছে, একটা হলো ইহুদি, খ্রিস্টান আর হলো মুসলিম। এই 3টা, এই সরি 3টা স্যার, ধর্মের স্যার আদি। আমি এতক্ষণ আনমিউট ছিলাম স্যার, আমি খেয়ালই করি নাই। আমি সমস্যা নেই, হ্যাঁ বলেই যাচ্ছি স্যার। বুঝছি, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। আর এই যে বলছিল সনাতন ধর্মের যে বুঝো নাই, আর 2টা ধর্ম, একটা হলো হিন্দুইজম আর একটা হলো বুদ্ধিজম। এই 2টা ধর্মের ধারা আবার এক। এই হিন্দু ধর্ম থেকে একজন মনীষী, অনেক হিন্দুরা তাকে অবতার মনে করেন, গৌতম বুদ্ধ, তিনি আগে হিন্দু ছিলেন, পরে গৌতম মানে বুদ্ধিজম কি করেছেন, প্রচার করেছেন। অতএব এই 2টা ধর্মের যে এত পার্থক্য, এটা কল্পনা করা যায় না। এই জন্য হিন্দুরা ইসলাম, ইহুদি, খ্রিস্টান ভালো করে বোঝে না। ইহুদি, খ্রিস্টান, মুসলিমরা হিন্দু, বৌদ্ধ ধর্ম সম্পর্কে ভালো ধারণা নেওয়ার সুযোগ নাই, একেবারে মূলনীতি সহ আলাদা। আচ্ছা, এটা আমাদের একটু কথা বলে নিলাম। এবার আসো, আমরা ছিলাম কোথায়? এই আমরা পেজ নাম্বার 94 স্যার। ঠিক আছে, আমরা পেজ নাম্বার 90, আমরা ওই যে এখন পড়ব 95 পিবি শেলি থেকে। ওকে, পিবি শেলি। আচ্ছা, ক্লাস শুরু করার আগে এতক্ষণ যে পেঁচাল পারলাম, এটা নিহিত উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো, মনে রাখবা, শেক্সপিয়র বলছিল, there are more things in heaven and earth, Horatio, than are dreamed of in our philosophy. Horatio, পৃথিবীতে কত বিষয় ভাবার আছে যা আমরা চিন্তাও করতে পারি না। এই হ্যামলেট পড়ার সময় হ্যামলেট আমাদের যে বিষয়টা জাগায় তোলে, সেটা হলো মহৎ চিন্তা বা সুদূর প্রসারী চিন্তা। মনে রেখো, দৈনন্দিন জীবনের যারা বিভিন্ন ক্যাচালে থাকো, এই বিভিন্ন ফালতু বিষয় নিয়ে তুমি আলোচনা করো, তোমার একটা মানে রেঞ্জ দেখাই দিলাম। মানে এই মধ্যপ্রাচ্য আর আমাদের ইন্ডিয়ান সিভিলাইজেশন, বা এই মানে তুমি যদি এই সভ্যতার উৎপত্তি, ক্রমবিকাশ এবং ধর্মগুলার বিবর্তন পড়তে যাও, দেখবা যে ওই হাবিজাবি চিন্তা মাথায় আসার সময় নেই। এটা একটা মানে গভীরতর স্টাডি, মানে এবং তোর খুব ভালো লাগবে এবং নেশাগ্রস্ত হয়ে যা। মানে ওই ছোট ছোট চিন্তা যেগুলোর কারণে আমরা খুব বেশি মানে খুব দুশ্চিন্তাগ্রস্ত হই। মনে রাখবা, তোমার অনেকে যে বাইপোলার ডিসঅর্ডার, যেটা ইয়াতে ভোগো, অথবা ডিপ্রেশনে ভোগো, মনে রাখবা তোমার ডিপ্রেশনের কারণ তুমি নিজেই। কারণ হয়তো তুমি অবাঞ্ছিত বিষয় নিয়ে চিন্তা করতেছো, ফলে ডিপ্রেশন আসতেছে। তুমি যদি ভাবনাটা পরিবর্তন করো, দেখবা যে ডিপ্রেশন সময় পাই না তো, ডিপ্রেশনের সময় পাচ্ছ না তো। এটা এমন নেশা, তোমার দেখবা যে একটার পর একটা গুগল ইয়ার মতো লেন্স ইয়ে করে নিয়ে যাবে। মানে অর্থাৎ তোমার ডিপ্রেশনের জন্য, যারা ডিপ্রেশনে থাকো, ডিপ্রেশন মুক্তির সবচেয়ে বড় উপায় হলো একটা ভালো লাইব্রেরি, মানে অনেকগুলা বই এবং পড়ার প্রতি কিছু ইন্টারেস্টিং বিষয় আছে, যেটার প্রতি দেখবা যে তুমি লিঙ্কে যাইবা, ভালোই লাগতেছে, যাই পড়ো ভালো লাগতেছে। ওকে, হ্যাঁ। এখন আমরা আগে ইয়া সম্পর্কে বলি, শেলি। তো শেলি, আমি বলছি গত ক্লাসে, ব্যাড বয়। ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের 2জন ব্যাড বয় আছেন। একজন নাম শেলি, শেলিকে বাংলায় বলছিলাম আমি তাসলিমা নাসরিনের মতো। আর একজন আছেন, কে বলতো? বাইরন। ইমরান হাসমি। স্যার লর্ড বাইরন। লর্ড বাইরন ওরফে ইমরান হাসমি, বুঝছে কিনা? লর্ড বাইরন ওরফে কি বলো? ইমরান হাসমি। অর্থাৎ তাহলে এই 2জন বাইরনি ক্লাব যেটা আছে, ওটা কি বাইরন থেকে আসে স্যার? হ্যাঁ, বাইরন থেকে। এই যে ভালো একটা কথা বলছো, দেয়ার আর 2 টাইপস অফ লাভ। এই যে কে যে বলছো, তোমার থেকে একটা কথা বলে ফেললাম, 2 ধরনের প্রেম আছে। হ্যাঁ, লাভ হলো 2 ধরনের। একটা হলো প্ল্যাটোনিক লাভ, লেখা রাখো, প্ল্যাটোনিক লাভ। আর একটা হলো বায়রনিক লাভ, বুঝছো কিনা? প্ল্যাটোনিক লাভ আর একটা হলো বায়রনিক লাভ, লেখা রাখো। প্লেটো থেকে যেই লাভ তত্ত্বটা আসছে, সেটার নাম প্ল্যাটোনিক লাভ। প্লেটো লেখা রাখো, কমেন্ট বক্সে লিখে দাও তো, প্ল্যাটোনিক লাভ আর একটা হলো বায়রনিক লাভ। তো প্লেটোনিক লাভটা কি? প্লেটো
ক্লিয়ার না স্যার? আমার আমার কথা শুনতে পাচ্ছ কিনা কমেন্ট স্যার বক্সে বলো। ক্লিয়ার জি স্যার, আপনার একদম কথা ক্লিয়ার স্যার, স্যার। ওনারই হয়তো নেট সমস্যা। হ্যাঁ, প্লেটোনিক লাভটা হলো প্লেটুর লাভ তত্ত্ব। প্লেটু কি বলেছেন যে যারা প্রেম করবে, প্রেমিক প্রেমিকা, তাদের সাথে খুব কদাচিৎ দেখা হবে, দেখা হবে না বললেই চলবে, একেবারে হঠাৎ কোনো কোনো সময় দেখা হবে ক্ষণিক সময়ের জন্য। তারা একজন আরেকজন থেকে অনেক দূরে থাকবে, কিন্তু প্রচন্ড ভাবে ভালোবাসবে একজন আরেকজনের। মানে মানে ধরো একজন যদি কষ্ট পায়, অপরে সেই কষ্টটা উপলব্ধি করবে। একেবারে স্পিরিচুয়াল লাভ। প্লেটোর লাভটা হলো স্পিরিচুয়াল লাভ, অনেক দূরে থাকবে কিন্তু প্রচন্ড ভাবে ভালোবাসবে। এটা হলো প্লেটোনিক লাভ। আর বায়রনিক লাভটা হইলো ওই যে ইমরান হাশমির লাভ। এই হলো বিষয়টা বুঝাইলাম। অর্থাৎ এই এই ক্লাস, ওই ধরো ক্লাস চলতেছে তাও প্রেমিকারে দেখানো লাগে, ক্লাসরুমে এসে বসছো তাও দেখাইতেছ, ওই খাবার খাইতেছ তাও বিশ্বাস বানিয়ে দেখানো লাগে, প্রতি মুহূর্তে সেকেন্ডে মিনিটে সব এই যোগাযোগ আদান প্রদান, এই যে এই টিএসসি তে দেওয়া, ফয়েজ লেগে দেওয়া, বিভিন্ন ঘুরতে টুরতে যাইতেছ, ঘন্টার পর ঘন্টা থাকতেছ, সামাজিক অসামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত, এই ধরনের লাভকে বলা হয় বায়রনিক লাভ। লর্ড বায়রন থেকে। প্ল্যাটনিক লাভটাই সেরা স্যার, এখান থেকে মনে হয় অনেক ভালো ভালো সাহিত্য, গান, এটার সোর্সটা হচ্ছে সব এটাই সব স্যার। সব সব বলবা যে এই যুগের মধ্যে কেন সাহিত্য নাই? দেখো না, এখন সাহিত্য না, অখাদ্য। এই সাহিত্য কি পড়তে পারো জি স্যার। তুমি? না। প্লেটোনিক লাভ দেখো, মোর প্রিয়া হবে এসরানি দেন। কবিতা কাকে, গান কাকে বলে তুমি চিন্তা করে দেখো না। মোর প্রিয়া হবে এসরানি, দেব খোপায় তারার ফুল, কর্ণে দুলাবো তৃতীয় তিথির চৈতি চাঁদের দুল। তুমি দেখছো জি স্যার। কাকে বলে? মানে ইয়া আর এখন আছে, এখন হলো যে অস্বাভাবিক সাহিত্য। স্যার এখনকার ভালোবাসাগুলো, প্রেম গুলো কি স্যার বায়রনিক বলা যায়? অনেক অধিকাংশ তো বায়রনিক, দেখবা যে সবই তো বায়রনিক হয়ে গেছে। তুমি এখন তুমি বলো তো একটা আধুনিক যুগের সিনেমা তুমি ফ্যামিলি শো নিয়ে দেখতে পারবা? কিন্তু তুমি হ্যামলেট দেখো, ম্যাকবেথ দেখো, ওথেলো, কিং লিয়ার, এই যে আজ থেকে 1900 শতকের আগে যত দেখো, কোনো অস্বাভাবিক সিন কি তুমি আছে এখানে? নাই, না স্যার। অস্তিত্বই রাখে নাই, তারা কল্পনাই করেন নাই। এই জন্য তো ওয়েস্টল্যান্ড একটা কবিতা পড়বো। ওয়েস্টল্যান্ড, ওয়েস্টল্যান্ড হইলো এই ওয়েস্টল্যান্ড হলো আধুনিক যুগে আমরা পড়বো। আমি যে কয়জন কবিকে খুব গুরুত্ব দিয়ে বলি, শেক্সপিয়র, ঔপন্যাসিক হলো চার্লস ডিকেন্স, জর্জ বার্নার্ড শ, টি.এস. এলিয়ট, আর্নেস্ট হেমিংওয়ে। এরা হলো আমার কাছে মানে আনপ্যারালাল পঞ্চপাণ্ডব। তো টি.এস. এলিয়ট লিখছেন ওয়েস্টল্যান্ড, এটা আমরা আধুনিক যুগে দিয়ে পড়বো। ওয়েস্টল্যান্ড মানে আবর্জনাময় ভূমি, মানে ডাস্টবিন। তিনি পৃথিবীটারে ওয়েস্টল্যান্ড বলছেন, অর্থাৎ পৃথিবীর আমাদের, তিনি বলছেন টেমস নদীর উপর দিয়ে যা যায় আর নিচ দিয়ে যা যায় সব একরকম। উপর দিয়ে যায় মানুষ, নিচ দিয়ে যায় পানি, দুইটাই সোললেস। এবং তার কবিতার যদি মূল থিমটা বুঝো যে পৃথিবীতে সব প্রাণী, আমি এটা কথাটা আরেকবার দুইবার বলবো ক্লাসে, যখন খাবার গ্রহণ করে মাথা উপরে থাকে, পেট নিচে থাকে, এটাই সৃষ্টির রহস্য। না সরি, পৃথিবীতে যত প্রাণী খাবার গ্রহণ করে মাথা এবং পেট সমান্তরাল, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, জিরাফ যা আছে সব, বাঘ, সিংহ, সব মাথা পেট সমান্তরাল। মানে পৃথিবীর সকল প্রাণীর মাথা এবং বিবেক বুদ্ধি এক সমান। একমাত্র প্রাণী খাবার গ্রহণ করার সময় মাথাটা উপরে থাকে, পেট নিচে থাকে। এটা সৃষ্টির রহস্য, যে মানুষের বিবেক বুদ্ধি সর্বাগ্রে থাকবে আর জৈবিক চেতনা নিচে থাকবে। কিন্তু যখন মানুষের বিবেক বুদ্ধি এবং জৈবিক চেতনা সমান্তরাল হয়, এটা মানুষ থাকে না, পশু হয়। এই ধরনের পশু যখন পৃথিবীতে বাড়ে, বৃদ্ধি পায়, এটা পৃথিবী থাকে না, এটা ওয়েস্টল্যান্ড হয়, অবাসযোগ্য ভূমি হয়, এই ভূমিতে বাস করা যায় না। তো কবি ওইটা দিয়ে বুঝাইছেন মানুষ হয়ে যাচ্ছে রোবট, না হইলে হইতেছে পশু। তো ওয়েস্টল্যান্ডের মূল থিম আর কি। এই কবিতার জন্য 1948 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ওয়েস্টল্যান্ড। এমন কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার কবিতার অনুবাদ করছেন। তো মানে তোমার কি বললাম, একটা বিষয় থেকে আমি সবসময় তোমার বলে রাখি, দুইটা বিষয়, যেহেতু হঠাৎ করে প্রসঙ্গ আসছে বলে ফেলি। খাতার উপরে লেখা রাখো, আই হ্যাভ, মানে জীবনের দুইটা মূল নীতি থাকবে, টু মটোস অফ মাই লাইফ।
two fundamental two fundamental principles of my life. দুইটা প্রিন্সিপাল তোমার থাকা লাগবে। হ্যাঁ, উলাইকা কালানাম, এই যে বলে দিচ্ছে মনে রাখো, দুইটা ফান্ডামেন্টাল লেখা রাখো, কমে খাতার উপরে ফোকাস করে লেখা রাখো। আই হ্যাভ জাস্ট টু ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইন মাই লাইফ। আমার জীবনে দুইটা প্রিন্সিপাল আছে, নীতি আছে। লিখছো, আই হ্যাভ টু, মানে কি বলো, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস ইন মাই লাইফ। আমার জীবনে কয়টা বলো? দুইটা। এক নম্বরে লেখা রাখো, every drop of my blood is halal. Every drop, DROP, of blood, every drop of my blood is halal. এটা আমি পরে ব্যাখ্যা করে বুঝাইবো। সারা জীবন যত, এই যে আমি চাকরি করতেছি, আমার আব্বা বলছিল যে এই যেদিন আমি আমার মনে রাখবো, যেদিন আমি যদি কোনোদিন অন্যায্য ছুটি কাটাই, আব্বা বলে দিছে যে ওই টাকা কিন্তু নেওয়া যাবে না, ওই বেতন থেকে হিসাব করে কেটে কারোর দিয়ে দিবা। কারণ না হলে জবাবদিহি করতে হবে 17 কোটি মানুষের কাছে। সরকারি কোনো কাজে ফাঁকিঝুঁকি করবা না, ট্রেন চড়া চলে যাবে, এই কাজ করো না। এভরি ড্রপ অফ মাই ব্লাড ইজ হালাল। বলবো যে খাটেন যা রক্ত বেরোবো সব হালাল। সেকেন্ড লেখা রাখো, আই হ্যাভ নো স্ক্যান্ডাল। চারিত্রিক ত্রুটি নাই। আপনি বলবো যে আমার মোবাইল ফোনটা চেক করেন, নেন, সমস্যা নেই। যে কোনো কারোর ফোন চেক করতে পারবেন, SMS চেক করতে পারবেন, নো প্রবলেম। আমি তোমার যদি কোনো SMS পাঠাই, তুমি স্ক্রিনশট করে ভাইরাল করে দিতে পারো, নো প্রবলেম। এমন কোনো অস্বাভাবিক কথা আমি বলবো না যেটা আমার সীমা লঙ্ঘন হয়। আমার অনেক মেয়ে বন্ধু আছে, অনেক দোস্ত তুইটাই সম্পর্ক, কিন্তু কথা খুবই মানে খুবই দুষ্টামি করি, প্রচুর। মেয়ে বান্ধবীর সাথে দুষ্টামি করে মজা, কিন্তু লিমিটেশন আছে। মেয়ে কলিগ নিরাপদ, তুমি মনে রাখবা যে কোনো কথাবার্তা সব অনেক ফান করতে পারবা, নো প্রবলেম, কিন্তু আই হ্যাভ এ লিমিটেশন। আমার একটা সীমারেখা আছে, এই সীমারেখা আমি অতিক্রম করবো না। সারা জীবন এই দুইটা মূলনীতি যদি তুমি বজায় রাখো, তুমি পৃথিবীর অনেক সাহসী মানুষ, তোমার কলিজা অনেক বড় থাকবে। লা তাহজান, তখন তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। বলো, আমি কি বলছিলাম? হঠাৎ করে কোন প্রশ্নের দিকে বাইরনের দিকে এত হয়ে গেছি? বলো, কয়টা বলছিলাম? বলো, লাইনটা কি বলছিলাম? পরো তুলি না। স্যার, আপনি তো মাত্র তার মানে পিবি শেঠির নামটাই উচ্চারণ করলেন, আর তো ভাবে কিছু করেন না, এই যে লাইনটা লিখতে বলছিলাম। ও আচ্ছা, আই হ্যাভ জাস্ট টু ফান্ডামেন্টাল প্রিন্সিপলস ইন মাই লাইফ। First one is every drop of my blood is halal, and second one is I have no scandal. ঠিক আছে, এই দুইটা বিষয় শুধু নিশ্চিন্তে রাখবা আর কি। হ্যাঁ, দেখো সারা জীবন 2 2 4 হয়েছে, 3ও হয় নাই, 5ও হয় নাই। ওকে, নিরাপদ। আর সারা জীবন হইলো বলবা যে সিকিউরড। কোন মানে চারিত্রিক দৃঢ়তা, এটা অনেক বড় শক্তি, অনেক বড় পাওয়ার। ফেসবুকে স্ট্যাটাস দিবা, আমার কাছে আপনারা নিরাপদ, এই দুইটা কথা লেখা দিবা স্ট্যাটাস, যে নিশ্চিন্তে থাকেন, আমি এমন কোনো কাজ করব না, কখনোই না, নিরাপদ থাকবা। তো শেলি আর বাইরনের কথা বললাম, এক প্রসঙ্গে আসছিল আর কি। শেলি হলো স্যাটানিক, মানে হলো যে নাস্তিক ছিল, আর বাইরন হলো ওই যে একটু চারিত্রিক ভাবে ত্রুটিপূর্ণ ছিল, এটাও বলবো সামনে। এখন কথা শুনো, শেলির কথা কি দেখো। শেলি বললেন, শেলি অনার্সে ভর্তি হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। গভীর মনোযোগ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে দেখবা যে মাথার মধ্যে একটা, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে তুমি 2 শ্রেণীর স্টুডেন্ট পাইবা। এক শ্রেণী তাবলিগে যায়, আরেক শ্রেণী মানে উড়ে দুরা নাস্তিক ভাব দেখায়। তুমি দেখো, অনেকে যদি দেখে থাকো, আমি দেখছি অনার্স ফার্স্ট ইয়ারে উঠলে কিছু একটু মুড়ে দূর হয়ে যায়, উল্টাপাল্টা কিছু কথাবার্তা বলে, ধর্মবিরোধী। আবার কিছু মানে হঠাৎ করে দার্শনিক হয়ে যায়। আবার কিছু দেখবে যে তাবলিগ মুখী হয়। আমার এক্সপেরিয়েন্সের সাথে কেউ মিললে বললো ইয়েস। তো শেলির হয়েছে উল্টাটা আর কি। ধরো ইউনিভার্সিটি ভর্তি হয়েছে, হওয়ার পরে তার বন্ধু, হ্যাঁ বন্ধুর সাথে দেখা হয়েছে, দেখবা যে বলে যে নাস্তিকতা লেখে বলছে নেসেসিটি অফ এথিজম। তার বন্ধু সব মিলা, টমাস জেফারসন হক, 2 বন্ধু মিলা লিখছিল
নেসেসিটি অফ এথিজম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার। কথাটা আরেকবার আগে যদি বলে থাকি আবার রিপিট করতেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বহিষ্কার করার সময় তার স্ত্রী ছিল, কন্যাও ছিল, তার সাথে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক দূরত্ব তৈরি হয়, বাবা তারে জায়গা দিল না। তারপরে তিনি চলে গেছেন ইতালিতে। ইতালিতে যাওয়ার পর আবার বায়রনের সাথে দেখা করার জন্য গেছিলেন লন্ডন, গ্রিসে, কারণ গ্রিসে তখন বায়রন ছিলেন। বায়রন গ্রিসে যুদ্ধ করতে গেছিল তুরস্কের বিরুদ্ধে, কারণ তুরস্ক গ্রিসের স্বাধীনতা দখল করে ফেলছিল। তো হ্যাঁ, তারপরে তোমার এই যখন ফিরতেছিল ওই তুরস্ক থেকে গ্রিস থেকে যখন ফিরতেছিল, তখনই এড্রিয়াটিক সাগরে ডুইবা নৌকা ডুবি হয়েছে প্রচন্ড ঝড়ে। ওই ডুইবা তখন তিনি মারা যান। এই মারা যাওয়ার পরে 12-14 দিন পরে তার লাশ পাওয়া যায়। তো লাশটা যখন পাওয়া যায় তখন তার পকেট থেকে একটা কবিতা খুঁজে পাওয়া গেছে। কবিতাটার নাম লামিয়া, এবং এটা লিখছিলেন জন কিটস। আচ্ছা, তো তিনি আচ্ছা চলো আমরা একটু আবার তার সম্পর্কে মিলিয়ে পড়ি। আচ্ছা, তাহলে তাকে হলো রেভলিউশনারি পয়েট, বিপ্লবী কবি বলবো আমরা। লিরিক পয়েট অফ উইন্ড কেন বলবো? কারণ একটু পরে দেখবো তিনি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড নামে একটা কবিতা লিখছেন। বলো কবিতাটার নাম কি? ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমা সমীরণের গান। এরপরে হলো তিনি লিখছেন তোমার কি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড লিখছেন। তারপরে হলো তিনি লিখছেন তাকে পয়েট অফ হোপ এন্ড রিজেনারেশন বলবো। নেসেসিটি অফ এথিজমের কারণে তারা দুই বন্ধুকে কি করেন বলো? এই কথা আমি যা বলছি তা কিন্তু একটু কথাগুলো লেখা আছে এখানে, তোমরা তার আগে একটু পড়ছো, নিশ্চয়ই তোমার বোঝার কথা। দুইজনকে বহিষ্কার করা হয়েছে। হি ওয়াজ এক্সপেলড ফ্রম অক্সফোর্ড ইউনিভার্সিটি, নাস্তিকতার জন্য। হি লাইকড কিটস ভেরি মাচ, তার পকেটে কিটস এর কবিতা থাকতো, এটাও বলে দিছি। যখন তার লাশ মানে পাওয়া যায় তখন কিন্তু কবর থেকে তার পকেটে লামিয়া নামের একটা কবিতা পাওয়া গেছে। শেলি ওয়াজ ড্রোনড হোয়াইল হি ওয়াজ ক্রসিং দ্য অ্যাড্রিয়াটিক সি, মাত্র 30 বা 29 বছর বয়সে, 1822 সালে 8 জুলাই ইতালির পিসায় কবি বায়রন এবং হান্টের সাথে দেখা করার পরে নৌকা নিয়ে বাড়ি ফেরার সময় ঝড়ের কবলে পড়ে তিনি মৃত্যুবরণ করেন এড্রিয়াটিক সাগরে। আশা করি তোমরা ধরতে পারছো। তারপরে আমরা এই যে দেখো, এই যে কবর, তার লাশ, তিনি তো নাস্তিক ছিলেন। দ্য ফিউনারাল বাই অফ শেলির এই যে লাস্ট দাফনের চিত্রটা, হ্যাঁ, এটা একটা এই মানে পরে এরা মানে এটা একটা আর্ট আর কি। হ্যাঁ, ওকে, হ্যাঁ, এই যে দেখো, ঠিক আছে কিনা বিষয়টা? ওকে, দেখছো কিনা শেলি? ওকে, তো তার মৃত্যুতে কিন্তু লন্ডনের পত্রপত্রিকার মধ্যে ছাপা হয়েছে, দেখবা যে শেলির মৃত্যুর পরে কত কথা যে ছাপা হয়েছে। বললে একজন ঈশ্বরে অবিশ্বাসী লোক এখন টের পাবেন ঈশ্বর আছে কিনা নাই। মানে তার মৃত্যুকে কিন্তু সবাই, কারণ নাস্তিক, ধরো কেউ নাস্তিক মারা গেলে কি একজন নাস্তিককে কি সমাজে স্বাভাবিকভাবে কেউ গ্রহণ করে? উত্তর করে না। তো তার মৃত্যু নিয়ে অনেক ফান হয়েছে, মারা গেছে, মানে এটা নিয়ে, বুঝছো বিষয়টা? ওকে, তার বিখ্যাত বইয়ের নাম হলো রিভোল্ট অফ ইসলাম, ডিফেন্স অফ পোয়েট্রি। ঠিক আছে, দরকার নাই, রিভোল্ট অফ ইসলাম মনে রাখো। এটা রিভোল্ট অফ ইসলাম মনে রাখো। নেসেসিটি অফ এথিজমের কারণে তো নাস্তিকতার, এটা তো বহিষ্কৃত হয়েছেন তিনি, এটা তো বলছি। প্রমিথিউস আনবাউন্ড মনে রাখবো। এখন হু ইজ প্রমিথিউস, একটু গল্প বলতে হবে এখানে। তো প্রমিথিউস মানে হলো স্বর্গের বিভিন্ন দেবদেবী আছে। প্রাচীন গ্রিক থিওলজিতে বিভিন্ন দেবদেবী থাকেন। এর মধ্যে একজন দেবতার নাম হলো প্রমিথিউস। তো পৃথিবীতে দেবতা জিউস পৃথিবীতে মানুষ সৃষ্টি করার পরে তিনি মানুষকে সবকিছুরই সুযোগ সুবিধা দিয়েছেন, কিন্তু আগুনের ব্যবহারের সুযোগ দেন নাই। ফলে মানুষ মাছ মুরগি থেকে সবকিছু যে খেত, কাঁচা কাঁচা খেত। এতে দেখলেন যে পৃথিবীর মানুষেরা অনেক কিছুর স্বাদ থেকে বঞ্চিত আগুন না থাকার কারণে। অর্থাৎ শুধু কাঁচা মুরগি খাওয়া আর ফ্রাইড চিকেন খাওয়া কি, চিকেন ফ্রাই খাওয়া কি একই স্বাদ? হ্যাঁ, অবশ্যই না। তো ফ্রাই করে রান্না করে আগুনের রান্না করা তো আরো অনেক সুস্বাদু বিষয়, বা এছাড়া আরো অনেক উপকারিতা আছে।
দেবতা জিউসের আদেশ অমান্য করে প্রমিথিউস স্বর্গ থেকে আগুন চুরি করে পৃথিবীবাসীর জন্য আনলেন। তাতে দেবতা জিউস অত্যন্ত সংক্ষুব্ধ হলেন এবং তিনি প্রমিথিউসকে একটা পর্বতের মধ্যে শাস্তি দিলেন। শাস্তিটা কিভাবে দিলেন? তাকে ঝুলাই রাখা হইলো, দুই পা দুই দিকে, দুই হাত পা এইভাবে বাইরে ঝুলাই রাখছে। প্রতিদিন রাতে সন্ধ্যার সময় একটা ঈগল পাখি এসে ঠুকরে 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 তার কলিজা খায় সকাল পর্যন্ত। পরদিন সারা দিনের মধ্যে তার কলিজা আবার কি হয়, ভরাট হয়। রাতের বেলা এসে আবার এমনি ঠুকরে ঠুকরে কলিজা খায়। তাকে উদ্ধার করেছিলেন হারকিউলিস। এখন প্রশ্ন হলো, তিনি কেন, একটা কথা যেন মনে রাখবা এখানে আমি বলে দিছি, আর একটা নাটক আছে স্কাইলাস, যিনি গ্রিক সাহিত্যের জনক। তিনি কিন্তু বলছেন যে এই তিনি কিন্তু বলছেন যে তিনি লিখছেন প্রমিথিউস বাউন্ড, বন্দি প্রমিথিউসকে দেখিয়েছেন। বিপ্লবী কবি, ইংল্যান্ডের বিপ্লবী কবি, তিনি প্রমিথিউসকে দেখিয়েছেন আনবাউন্ড। তিনি বুঝিয়েছেন মানবতার মুক্তির জন্য, মানুষের কল্যাণের জন্য আমাদের সমাজে অসংখ্য আনবাউন্ড প্রমিথিউস প্রয়োজন, যে নিজের জীবনকে বিপন্ন করে মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করবে। এই প্রমিথিউস আনবাউন্ড। আমি আশা করি বুঝতে পারছি। দেখো প্রমিথিউস, দেখছো দেখছো কেমনে খাইতেছে, দেখছো কিনা? ওকে, হ্যাঁ। এই যে জিউসের নির্দেশে প্রমিথিউসের কলিজা ভক্ষণ করছে ঈগল, দেখছো বিষয়টা? ওকে। স্যার দেবতার ঈশ্বর তো একই কথা না? না 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 না, দেবতাদের প্রধান হলো হেড অফ দ্য দেবতাস, হেড অফ দ্য গডস, তিনি হলেন গড। মনে রাখবা, গড যদি স্মল লেটারে লিখো তাহলে দেবতা, আর গড যদি ক্যাপিটাল লেটারে লিখো তাহলে আল্লাহ, তিনি একজনই। বলো লিনা, কি বলছি? গড যদি স্মল লেটারে লেখা হয় তাহলে হচ্ছে দেবতা, আর যদি গড ক্যাপিটাল লেটারে লেখা হয় তাহলে হচ্ছে আল্লাহ। অ্যাডোনিস, সেই আবার স্মল লেটারে লিখলে সেটার প্লুরাল হবে, গডের প্লুরাল গডেস। মনে রাখবা, ক্যাপিটাল গডের প্লুরাল হয় না, ক্যাপিটাল যে গড সেটার প্লুরাল কখনোই হবে না, গড একজনই। আর স্মল লেটারের গডের প্লুরাল গডেস হতে পারে। দেবতা বৃন্দ, অনেক দেবতা আছে। অ্যাডোনিস, শেলি তো তোমরা জানো কিডসকে খুবই পছন্দ করতেন। তো তার মৃত্যুতে জন কিডস যখন মারা গেলেন, তার একটা এলিজি লিখেছেন, এলিজির নাম হলো অ্যাডোনিস। তো অ্যাডোনিস, মনে রাখবা, যত এলিজি আছে সব এলিজির এক কথাই, তোমার মৃত্যুতে বাতাস স্তব্ধ হয়ে গেল, আকাশ নীরব, চারিদিকে হাহাকার, পাখির কণ্ঠ স্তব্ধ, এরকম ধরনের একটা মানে শূন্যতার পরিবেশ কবি উপস্থাপন করেন। আমার কাছে যত এলিজি পড়ছি আমার কাছে একই রকম মনে হয়েছে। এলিজি মানে শোকগাত, শোকগীতি। কেউ মৃত্যুবরণ করলে তার স্মৃতিচারণ করে এই যে হৃদয়ের হাহাকারটা, এই পোয়েম অফ ল্যামেন্টেশন, এটা হলো অ্যাডোনিস। এর আগেও তোমরা অ্যাডোনিস এলিজি পড়ছিলা, যেমন ওই একটা পড়ছিল, একটা ওই যে নাম হলো এডমান্ড স্পেন্সার, তার বন্ধু ফিলিপ সিডনি মৃত্যুতে লিখছিলেন অ্যাস্ট্রোফেল। আরো সামনে আমরা এলিজি পড়বো। তার কবিতার নাম হলো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। হ্যাঁ, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, পশ্চিমা সমীরণের গান। ঠিক আছে? তো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড শোনার আগে একটা তোমারে কবিতা শোনাই, একটা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। একটু কি লেখা আছে একটু লিনা পড়া শোনাও এখানে। পশ্চিমা সমীকরণের গান, তিনি পশ্চিমা সমীরণের গান, তিনি পশ্চিমা বায়ুকে ডেস্ট্রয়ার এবং প্রিজার্ভার হিসেবে আখ্যায়িত করেছেন। পৃথিবীর সকল জীর্ণ পুরাতন জঞ্জাল ভাসিয়ে নেয়ার জন্য কবি পশ্চিমা বায়ুকে আহ্বান জানান। আচ্ছা, চলো একটু একটা গান শোনাই। सारेगामा कारवा डिजिटल ऑडियो प्लेयर।
শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। শুনছো কোনোদিন? জি না স্যার। এই গানই শুনো নাই? হট লিস্ট জি স্যার, শুনছি স্যার, সচিন দেব বর্মন। জায়গাটা শুনছি স্যার হ্যাঁ। সর্বশেষ এটা কোকে স্টুডিও রিমেক করছে, এটা খুব ভালো হয়েছিল। অনেকবার শুনছি স্যার, খুবই ভালো। ওটাই বেশি সুন্দর, সচিন দেব বর্মনের যেটা, ওটাই বেশি সুন্দর। হ্যাঁ, মানে শোনো এটা। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি। ওকে, স্যার এত ধৈর্য নেই স্যার। কি বলে যাদের বাড়ি কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তাদের জন্য ভাই ভাই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সচিন দেব বর্মন, হ্যাঁ আচ্ছা। জি স্যার, স্যার গানটা অনেক সুন্দর। হ্যাঁ, শোনো গো দক্ষিণ হাওয়া। এখন কথা হলো, কবি কেন দক্ষিণ হাওয়া বললেন? কারণ বাংলাদেশে বঙ্গোপসাগর দক্ষিণ দিকে এবং বাতাস দক্ষিণ দিক থেকে আসে। কথা বুঝছো কিনা? জি স্যার। এখন শোনো, কিন্তু এখানে পিবি শেলী তিনি কিন্তু শোনো গো দক্ষিণ হাওয়া বলেন নাই, তিনি আহ্বান করেছেন শোনো গো পশ্চিমা হাওয়া। কারণ ইংল্যান্ডে বঙ্গোপসাগর পশ্চিম দিকে। বলো, ইংল্যান্ডে বঙ্গোপসাগর কোন দিকে? পশ্চিম দিকে। বঙ্গোপসাগর আছে নাকি ইংল্যান্ডে? স্যার না স্যার, আপনি বলছেন এই জন্য স্যার। আটলান্টিক। হ্যাঁ ঠিক আছে, মানে বঙ্গোপসাগর দ্বারা আমি বুঝেছি কি বলো, আটলান্টিক। আটলান্টিকের বাতাসটা পশ্চিম দিক থেকে আসে, একেবারে সব উড়ে উড়ে ফেলে এরকম। বুঝছো বিষয়টা? জি স্যার। এখন কথা হইলো কি, এই এই যে পশ্চিমা হাই, মনে রাখবো আমি শোনো গো দক্ষিণা হাওয়ার লিটারের ব্যাখ্যা আছে একটু পরে। এখন পশ্চিমা বাতাস আসছে, আইসা সব পশ্চিমা বাতাসে বললেন, মনে রাখবা ইংল্যান্ডে বাতাসটা আসে পশ্চিম দিক থেকে। বললেন যে এই বাতাস, এদিকে আসো, একেবারে পুরো সমাজকে তছনছ করে ফেলো, আমার আর এই সমাজ ভালো লাগে না। তুমি এই সমাজটা যদি ধ্বংস করে ফেলো, এই জরাজীর্ণ বিল্ডিংটাকে যদি ভেঙে ফেলো, নতুন করে সমাজ জাগ্রত হবে। এই হলো বিষয়। এবার আসো, বলবা ওড মানে কি? এই যে ওড, যে কবিতা, এগুলো সব লিটারেটা আগামী ক্লাসে পড়বা। যে কবিতা হতাশা দিয়ে শুরু হয়, সান্ত্বনা দিয়ে শেষ হয়, তার নাম ওড। কি বলছি বলো? যে কবিতা হচ্ছে হতাশা দিয়ে শুরু হয় আর সান্ত্বনা দিয়ে শেষ হয়, সেই The poem কবিতাগুলোকে begins ode with বলে। the poem begins with grief and agony and ends with consolation is called ode, স্তোত্র। যেমন ধরো, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কবিতাটা শুরু হয়েছে, ও লিফট মি, ও হে পশ্চিমা বায়ু, লিফট মি, আমাকে উড়িয়ে নিয়ে যাও, as wave, a leaf, a cloud, I fall upon the thorns of life. Oh lift me, ও হে পশ্চিমা বায়ু, উফ আমার ভালো লাগে না, আমার এই সমাজে আমার থাকার মতো আমার ভালো লাগছে না, লিফট মি, আমাকে উড়িয়ে নিয়ে যাও, এজ এ ক্লাউড। এটা যে সিমিলির উদাহরণ, এটা কি তোমরা বুঝছো কিনা সেটা বলো, কমেন্ট বক্সে লিখো ইয়েস অর নো। ওকে, পশ্চিমা বায়ু আমার আর ভালো লাগে না, হ্যাঁ, আমাকে উড়িয়ে নিয়ে যাও, আই ফল আপন দ্য থর্ন অফ লাইফ। তো বলবা যে এখানে যে অ্যাপোস্ট্রফি লিখছি, অ্যাপোস্ট্রফি কি? মনে রাখবা, যদি কোন অনুপস্থিত বা জড় বস্তুকে তুমি আহ্বান করো, কোন অনুপস্থিত জড় বস্তুকে আহ্বান করো, এটার নাম অ্যাপোস্ট্রফি। ওই যে আবার শোনো গো দক্ষিণা হাওয়া, দক্ষিণা হাওয়াকে আহ্বান করছো না, অ্যাপোস্ট্রফি, সম্বোধন অলংকার। ও লিফট মি, ও হে পশ্চিমা বায়ু, আমার উড়ে নিয়ে যাও, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, এসো হে বৈশাখ এসো এসো। বলো, জড় বস্তুকে বা অদৃশ্য বস্তুকে যদি আহ্বান করা হয়, এই লিটারেরি টার্মটাকে কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। পার্সনিফিকেশন।
নাম কি? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি। ওগো আবার নতুন করে ভুলে যাওয়া না করে রেখো না। এই যে ওগো, ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, হ্যাঁ এগুলা। তাহলে কি হলো, তোমার জড়বস্তুকে যদি জীবিত রূপে কল্পনা করো, এটার নাম পার্সোনিফিকেশন। মনে রাখবে আগামী ক্লাসে আমরা লিটারেট আর পড়বো, কিন্তু আগেই তোমার উদাহরণ দিয়ে বুঝিয়ে ফেলতেছি। আর যদি কাউকে আহ্বান করো, এটার নাম অ্যাপোস্ট্রফি। এইখানে পশ্চিমা বায়ুকে আহ্বান করেছে, ওই পশ্চিমা বায়ু আমারে উড়াই নিয়ে যাও, আমার আর এই সমাজে ভালো লাগে না। ক্লিয়ার? অ্যাপোস্ট্রফি। এবার আমার প্রশ্ন উত্তর দাও, এই কবিতাটা কি আনন্দ দিয়ে শুরু হয়েছে না হতাশা দিয়ে শুরু হয়েছে? কমেন্ট বক্সে লিখো। বৃহস্পতিবারের প্রশ্ন পরে বলো, কবিতাটা কি দিয়ে শুরু হইলো? টু দা ওয়েস্ট উইন্ড কবিতাটা হতাশা, কবিতা ডিপ্রেশন। এবার আসো, শেষ লাইনে কবি বললেন, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি শীতকাল আসে বসন্ত কি দূরে থাকে? ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি বসন্তকাল আসে শীতকাল কি দূরে থাকে? এবার বলো, এইখানে কি বুঝাইলেন কবি? এটা কি হতাশা নাকি সান্ত্বনা, আশা? তো এইটাই বললাম যে কবিতা, হ্যাঁ হ্যাঁ, যে কবিতা হতাশা দিয়ে শুরু হয় সান্ত্বনা দিয়ে শেষ হয়, এটার নাম কি? ওড। ওড। আচ্ছা, তাহলে ওড টু দা ওয়েস্ট উইন্ড পশ্চিমা সমীরণের গান। এবার আসো ওজাইমেন্ডিয়াস। ওজাইমেন্ডিয়াস একটা সনেট। এটা হলো ফেরাউনকে উদ্দেশ্য করে, ফেরাউনকে নিয়ে লেখা। এই ফেরাউনের নাম ছিল রামসেস দ্য সেকেন্ড। দেখো, আই মেট আ ট্রাভেলার ফ্রম এন এন্টিক ল্যান্ড। প্রাচীন ভূমি থেকে এসেছে একজন ট্রাভেলার। এটা কিন্তু সনেট। এই সনেটে কিন্তু অক্টেভার সিস্টেম, বুঝছো কিনা? 8 লাইন আর কয় লাইন বলো? 6 লাইন। হু সেড টু ভাস্ট এন্ড ট্রাঙ্কলেস লেকস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট। আচ্ছা, তোমরা এত কিছু না বুঝা আমার এই ছবিটার দিকে তাকাও, এই ছবিটার দিকে। দেখতে পাচ্ছ কিনা ছবিটা? জি স্যার। এই ছবিটার মাথা ভাঙিয়ে পড়ে আছে, 2টা পা আছে, দেখতেছো বিষয়টা এরকম? আচ্ছা, এই ছবিটার ইয়েতে লেখা আছে পেডেস্টেল, অর্থাৎ যেখানে পাটা দাঁড়ায় আছে পেডেস্টেল, যেখানে স্ট্যাচুটা রাখা হয় এটাকে বলা হয় পেডেস্টেল। এই পেডেস্টেলে লেখা আছে, and on the pedestal these words appear, my name is Ozymandias, king of kings, look on my works, ye are mighty and despair. আগে বলো পেডেস্টাল কোনটা, বুঝছো কিনা? পেডেস্টাল কোন? হ্যাঁ, অর্থাৎ স্ট্যাচুটা যেখানে থাকে। এবার আসো আমার দিকে তাকায় শোনো। ইংরেজ কবি শেলি, ইংরেজ কবি শেলি একবার এক ঐতিহাসিক ভ্রমণকারীর সাথে দেখা হয়েছিল, যিনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। তো তার সাথে দেখা হওয়ার পরে বললো যে, ভাই আপনি কি মিশর গেছিলেন? বললো যে হ্যাঁ, মিশরে গিয়েছি। মিশর মানে আরব সাগরের কোন পারে বলতো? আরব সাগরটার কোন পারে? সরি, আরব সাগর কেন বলতেছি, রেড সি, লোহিত সাগরের কোন পারে? পশ্চিম পারে। আর ভূমধ্য সাগরের কোন পারে? দক্ষিণ পারে। এই একটা ভূখণ্ড, এটা একটা বিশাল ঐতিহাসিক ভূখণ্ড। এই মিশর মানেই হলো একটা চিন্তার বিষয়। এই মিশর বলো যে আই মেট এন এন্টিক ট্রাভেলার, বলো যে আমি মিশরে গিয়েছিলাম ভাই। তো কি দেখলেন? বললো যে মিশরে গিয়ে দেখলাম এই বিভিন্ন অলিতে গলিতে ফেরাউন, ওই যেই ফেরাউন নিজেকে খোদা দাবি করেছেন। মনে রাখবা, মিশরের রাজাদের উপাধি হলো ফেরাউন, ফারাও। মিশরের রাজাদের উপাধি হলো ফেরাউন বা ফারাও। তারা এই মনে রাখবা, এটা কোনো রাজার কোন নিজের একজন কোন রাজা না, যিনি যেই ফারাও নিজের খোদা দাবি করছিল, ওনার নাম হলো রামসেস দ্য সেকেন্ড। এবং উনি সেই ব্যক্তি যিনি মুসা আলাইহিস সালামকে ধাওয়া করছিল, ধাওয়া করে একদম করে আস্তে আস্তে একেবারে লোহিত সাগরের কাছে আসছেন।
মুসা আলাহিসাল্লাম লাঠিটা রেখে দিলেন, এখানে অনেকগুলা রাস্তা তৈরি হলো, দৌড়াইয়া মুসা আলাহিসাল্লাম পূর্ব দিকে পার হচ্ছেন, মুসা আলাহিসাল্লাম পার হইয়া সৌদি আরবের মাথায় চলে আসছেন, লাঠিটা তুলছেন, একেবারে ফেরাউনের বংশ নিপাত হয়ে গেছে, ওই সেই ফেরাউন, এবং যার লাশ সংরক্ষণ করা হয়েছে। এবং ডক্টর মরিস বুকাইলির দেখবো একটা বই আছে, তো এই লাশ কিন্তু এখনো মিশরে, এই যে ফেরাউনের লাশ কিন্তু আছে, তোমরা যদি কেউ দেখতে যাও দেখতে পারবা। এই ফেরাউনের নাম হলো রামসেস দ্য সেকেন্ড। এই রামসেস দ্য সেকেন্ডের বিভিন্ন স্ট্যাচু গুলা এই ইয়াতে, এই মিশরের অলিতে গলিতে ছিল। তো এখন শেলি বললেন যে ভাই, ওই শেলি যে প্রাচীন ভ্রমণকারীর সাথে দেখা হয়েছে, বললো যে কি দেখলেন? বললো যে আমি এরকম বিভিন্ন স্ট্যাচু গুলা দেখছি, তবে একটা স্ট্যাচু দেখছি এরকম হাত পা ভাঙ্গা, মাথারা কোমর পর্যন্ত ভাঙ্গা এক জায়গায় আছে, পা একদিকে ভাঙ্গা আছে, কিন্তু পেডেস্টেলে লেখা আছে মাই নেম ইজ ওজাইমেন্ডিয়াস, কিং অফ কিংস। আমার নাম ওজাইমেন্ডিয়াস, আমি রাজাদের রাজা। এটা পৃথিবী বিখ্যাত একটা আয়রনির উদাহরণ। আয়রনি কি তোমাদের আগের ক্লাসেই আমি বলছি, ইট ইজ এ লিটারি ডিভাইস টু কনভে দ্য অপোজিট অফ ইটস লিটারেল মিনিং। যা বলা হবে তার উল্টাটা বোঝানোর নাম হলো আয়রনি। বললো যে দেখো, ইয়ার মূর্তির সামনে লেখা আছে আমার নাম ফেরাউন, আর হ্যাঁ আমি রাজাদের রাজা, মাই নেম ইজ ওজাইমেন্ডিয়াস, আমি ওজাইমেন্ডিয়াস, আমি রাজাদের রাজা। কিন্তু আসলে কি সে এখন রাজাদের রাজা নাকি পৃথিবীর সবচেয়ে বিপর্যস্ত মানুষ? উত্তর, তিনি পৃথিবীর সবচেয়ে বিপর্যস্ত মানুষ। এই ওজাইমেন্ডিয়াস ফেরাউন্ডেনিয়াস অনেক লিখছেন শেলি। তারপরে আসো, এরপরে তার একটা বিখ্যাত কবিতার নাম হলো দেখো, ওড টু দ্য স্কাইলার্ক, ভরত পক্ষীর। তো স্কাইলার্ক, মনে রাখবা একটা কথা আমি তোমাদের সবসময় বলে রাখি, যত কবি পাখি নিয়ে কবিতা লিখছেন, আমার কাছে কাহিনীগুলো একরকম মনে হয়েছে। কেমন কাহিনী? সবারই এক মেসেজ, এই পৃথিবী জঞ্জাল, এই চারিদিকে নিরানন্দ, হতাশা, গ্লানি, ব্যর্থতা, খুব ভালো লাগে না। পাখি কি সুন্দর আকাশে উঠছে, মুক্ত, তার কোনো চিন্তা নাই, দুশ্চিন্তা নাই, প্রিলিমিনারি চিন্তা নাই, গার্লফ্রেন্ডের যন্ত্রণা নাই, বাবা মায়ের পীড়া নাই, মুক্ত আকাশে উঠতেছে, যেদিকে যায় এদিকে মন চায় চলে যাচ্ছে। কবি বললেন আমারও মন চায় চলে যেতে, কিন্তু তারা আবার চলে যাওয়ার পরে পাখির রাজ্যে থাকতে চান নাই, ফিরে আসছে, অধিকাংশ ক্ষেত্রে এরকম। তো সবগুলাতেই কবি, এই যে মনে রাখবা শেলি লিখছেন স্কাইলার্ক নিয়ে। আমরা একটু পরে পড়বো ইংরেজি কবি আরেকজন নাম হলো জন কিটস। দেখো এটা একটু বলে রাখি, জন কিটস লিখছেন আরেকটা পাখি নিয়ে, সেটার নাম হলো নাইটিঙ্গেল। তো তুমি মনে রাখার জন্য আমি বলে রাখি, দুই বন্ধু শেলি এবং জন কিটস একবার দেখা হয়েছিল। দেখা হওয়ার পরে শেলি বললেন শেলি বললেন যে ভাই শোনো, দুইটা পাখি আছে, একটা পাখির নাম হলো স্কাইলার্ক, আর একটা পাখির নাম হলো নাইটিঙ্গেল। তো আমার নাম যেহেতু শেলি, তাহলে আমার নামে এস আছে, আমি স্কাইলার্ক পাখি নিয়ে লিখি। তোমার নাম যেহেতু জন কিটস, জন JOHN, জনে এন আছে, তুমি নাইটিঙ্গেল পাখি নিয়ে লিখো। তাহলে BCS এর পরীক্ষার্থীরা অন্তত পক্ষে মনে রাখতে সুবিধা হবে। তাহলে বলো শেলি কি লিখছেন বলো? স্কাইলার্ক। জন কিটস কি লিখছেন বলো? নাইটিঙ্গেল। দেখছো কি, আরে বাবা, কত মানে আমাদেরকে BCS পরীক্ষার্থীদের কথা কত চিন্তা করছেন, অনেক ভাবছেন। এবং এই জন্য তো ওই যে মনে আছে কিনা শেক্সপিয়র, অন্তত আমাদের একটা চাপ কমানোর জন্য তিনি ওই দিনই মারা গেছেন, তুমি দেখছেন? হ্যাঁ, আচ্ছা। তাহলে আপনার ক্লাসে যদি আজকে কেউ ফার্স্ট থাকে ভাববে যে এগুলোই সত্যি সত্যি। আচ্ছা, তারপরে হলো কি, হয়ে গেল। তাহলে ওড টু দ্য স্কাইলার্ক, এই গল্প একরকম, ভরত পক্ষী যেটাকে বলা হয়। ওকে, আর কোন কবিতা আমি তোমার মনে রাখার চাপ দিব না, তিনটা কবিতা, ওজাইমেন্ডিয়াস, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, আর হলো স্কাইলার্ক। তো তোমরা নিশ্চয়ই যে প্রথম দিকে পড়ে আসছিলা, ওই যে তাকে কেন বলা হয় পশ্চিমা সমীরণের কবি,
এই যে দ্য পয়েট অফ উইন্ড, এই যে দেখো এই জন্য বলা হয় যে তাকে বাতাসের কবি। তার শ্রেষ্ঠ কবিতার নাম হলো ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, কারণ তিনি পশ্চিমা বায়ুকে একই সাথে বলেছেন প্রিজার্ভার এন্ড ডেস্ট্রয়ার। ওকে, আমাদের এই সমাজটাকে এসে ভেঙে দাও, ভেঙে দিলে নতুন সমাজ জাগ্রত হবে। ওকে, এবার আসো শেলির কয়েকটা কোটেশন একটু বলাই লাগে। আশা করি তোমরা ওড টু দ্য ওয়েস্ট উইন্ড এর প্রথম লাইন আর শেষের লাইন আমি বুঝাইতে পারছি। এখানে দুইটা টার্ম সিমিলি, ও লিফট মি অ্যাজ ওয়েভ, এখানে সিমিলিও পাইছি, এবং অ্যাপোস্ট্রফি নামের একটা উদাহরণ আমি তোমারে বুঝাই গেছি। পোয়েটস আর দ্য আনএকনোলেজড লেজিসলেটরস অফ দ্য ওয়ার্ল্ড, কবিরা হলেন অস্বীকৃত আইন প্রণেতা, অর্থাৎ কবিরা আইন ব্যারিস্টার অ্যাডভোকেট নন, কিন্তু তার কথা আইনের কথা হয়, তার কথাই আইন হয়। উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট, এই কথাটা আমার, এটা হলো এই তোমার স্কাইলার্কের মধ্যে বলছে, উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট। আমরা শুধু অকৃতজ্ঞ মানুষ, আমরা কেমন জানো? অকৃতজ্ঞ মানুষ আমরা শুধু সামনে তাকাই আর অতীত ভবিষ্যতের দিকে তাকাই আর খুঁজে খুঁজে বের করি কি কি আমাদের নাই। এই লাইনটা আমি একটা ব্যাখ্যা বলতে চাই। অকৃতজ্ঞ মানুষ কেমন? উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট। মনে রাখবা, সামনে তাকাই আর পেছনে তাকাই, খুঁজে বের করি আরে আমার এগুলো নাই। আমরা নিজের পায়ে দেখি আরে পায়ের মধ্যে অ্যাপেক্সে জুতা নাই, মন খারাপ, কিন্তু পা আছে সেটা উপলব্ধি করি না। অকৃতজ্ঞ মানুষের রূপরেখাটা তোমার একটু বলে রাখি, তারা আলহামদুলিল্লাহ বলতে রাজি না, তারা ভালো আছে এই কথাটা উপলব্ধি করে না। আমার একটা বন্ধু ছিল 31তম বিসিএস এ, ওর সাথে প্রথম আমার লাস্ট দেখা 31তম বিসিএস এর পরে ও ক্যাডার হয়েছে 34-এ। এখন একদিন আমার বললো যে ও শ্যামলী শিশু মেলায় আছে, আমার দেখা করবে। তো আমিও গেলাম দেখা করার জন্য এই অর্থোপেডিক্সে, পঙ্গু হসপিটাল যেটাকে বলা হয়। যাই দেখি ওর একটা পায়ের উরু নাই আর একটা পায়ের নলা নাই। ঘটনা কি? ট্রেনে কাটা পড়ছে, কুরবানি ঈদের ছুটিতে বাড়িতে যেতেছিল, ট্রেনে কাটা পড়ছে। তো আমার বললো যে ও তো মানে ওই যে আলাদা পা দিলে হবে না। তো আমার বললো বন্ধু, সর্বশেষ যেই দিন পা নিয়ে অফিস করছিলাম সেই দিন পর্যন্ত উপরের দিকে তাকাই আল্লাহর একটা থ্যাংক ইউ করি নাই যে আল্লাহ থ্যাংক ইউ সো মাচ, এত মূল্যবান দুইটা আমারে পা দিছিলেন। জাস্ট পা হারানোর পরে টের পাচ্ছি যে আমার পা গুলা কত মূল্যবান ছিল। তোমার রাখবে যে according to neuroscientists, human brain is intensely powerful, more than 10 lakh supercomputers. স্নায়ু বিজ্ঞানীরা বলেছেন আমাদের মস্তিষ্ক ব্রেন 10 লাখ সুপার কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী। দামের হিসাব করলে 10,000 crore ডলার, 10,000 কোটি ডলারের চেয়ে বেশি দামি হবে। এত বড় সম্পদ নেয়ার পরেও যদি বলো যে অভাব, এই হ্যাঁ এটা আমার অভাব না, এটা বদ স্বভাব। অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক, আমি রিটেন এই তথ্যটা পড়াবো, ওয়ার্ল্ড ব্যাংকের মতে দেয়ার আর 1.5 বিলিয়ন পিপল হু লিভ বিলো দ্য পভার্টি লাইন। 150 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। But the terrible and shocking news is that one of them dies in every 3.6 seconds for the scarcity of food. প্রতি 3.6 সেকেন্ডে একজন মারা যায়, তার মৃত্যুর পিছনে ছিল খাদ্যের অভাবজনিত রোগ। আমরা এই ক্লাস শুরু করার মধ্যে কয়েকশো মারা গেছে ক্ষুধা। তো এই জন্য মনে রাখবা যে এই কোরআন শরীফে আছে যে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইফ ইউ সে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ মাই লর্ড, যদি থ্যাংক ইউ বলো তাহলে শুকরিয়া করার মতো জিনিস বাড়াই দেয়া হবে। আর যদি বলো যে এত কিছু থাকার পরে যদি বলে শরীরটা মেজো মেজো করে, ভালো না, মন খারাপ, চারিদিকে এত জ্বালা যন্ত্রণা বাড়াই দেওয়া হবে। ইন্না আযাবিলা শাদীদ, কঠিন যন্ত্রণা দেওয়া হবে। এই জন্য কোয়ান্টাম মেডিটেশনের একটা থিওরি আছে, সে অ্যাটলিস্ট 20 টাইম এ ডে, দিনে 20 বার বলবা আলহামদুলিল্লাহ আই এম ওয়েল, আমি ভালো আছি। সুখ নিয়ে প্রতিযোগিতা করবা, আই এম হ্যাপি উইথ মাইসেলফ।
উইথ আই হ্যাভ, আমার যা আছে তা নিয়ে আমি অনেক সুখী। তো দেখবো যে এটাতে মানে প্রশান্তি বাড়বে। তো হাউএভার ওই যে শেলিও বললেন যে উই লুক বিফোর এন্ড আফটার এন্ড পাইন ফর হোয়াট ইজ নট। তো এটাই আমি বললাম যে অকৃতজ্ঞ মানুষের রূপরেখা। আমরা যদি কৃতজ্ঞ হইতে চাই অনেকবার বলবা যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আমি তোমাদের সবার চেয়ে ভালো আছি, আল্লাহ আমারে অনেক ভালোই রেখেছেন। এই জন্য একটা বলা আছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালিন, সকল অবস্থায় সকল রোগ সুখ দুঃখ ব্যর্থতায় বলবা যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। কারণ আমার জ্বর হয়েছে, আমার করোনা ভাইরাস হয়েছে, আমার ওই সমস্যা, কিন্তু আমি তো সুস্থ আছি, আমি চোখ দিয়ে দেখতেছি। কোন কোনটার অকৃতজ্ঞতা করবা? একটা জিনিস, আমি তো প্রায় সময় কনফিডেন্সে থাকতে পাবনা মেন্টাল হসপিটালে যাইতাম, জানো, সুস্থ মানুষ কি সুন্দর অফিসার, আল্লাহ একটু তারটা ঢিলা করে দিলেন, শেষ। এই জন্য তুমি বলবা যে কি মানে আমি ওই যে তোমাদের সনাতন ধর্মের যদি কেউ থাকো আমারে বলো, গীতার একটা সিনপসিস আছে, বলতে পারবা কিনা সনাতনের কেউ? বলো তো এনিওয়ান, তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছো? তুমি যে নিয়েছো এখান থেকে নিয়েছো, সুন্দর করে বলো তো, পুরো লাইনটা বলো। প্রথমে স্যার বলা ছিল এরকম যে স্যার আমি তো গীতা পড়ি নাই, আমি সনাতন ধর্মী না স্যার। আচ্ছা, তুমি এখানে বলা হয়েছিল এরকম যে তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছো, তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে অন্য কারো ছিল, পরশু সেটা অন্য কারো হয়ে যাবে, জগতের নিয়ম। অর্থাৎ মানে দেখবো যে আমরা আফসোস করতেছি যে আমার এইটা হারাই গেছে, আরে আমার হারানো কিছু তো নাই। এটা নিয়ে স্যার একটা বিখ্যাত ছবির একটা হিন্দি ডায়লগও আছে, তুমি কিয়া লেকার আয়ে থে তুম কিয়া লেকার যাওগে, তুমি কি নিয়ে এসেছিলে আর তুমি কি নিয়ে যাবে। অসাধারণ, তুমি চিন্তা করে হ্যাঁ তুমি কি নিয়ে এসেছিলে, গীতার সিনপসিসটা দেখো, তুমি কি নিয়ে এসেছিলে। আমরা মনে হচ্ছে যে আরে এই মানে এখানে আমার সব হারাই গেছে, আরে বেটা সব এখানে দান মানে স্রষ্টা এরকম মানে হাতে ধরে এরকম একটা বডি বানাই দিচ্ছে, আমি বলতেছি আরে মাই কোচ হো গিয়া, আমি কিছু একটা হয়ে গেছি। দেখছো ধর্ম লিটারেচারে একসুরে কথা বলে। স্যার ওটা মনে আছে, প্রথম লাইনটা এরকম যে যা হয়েছে তা ভালোই হয়েছে, থ্যাংক ইউ যা হয়েছে তা ভালো হয়েছে, সেটা ভালোই হচ্ছে, যা হবে সেটাও ভালো হবে, এটা ছিল। থ্যাংক ইউ হ্যাঁ। তো however we look before and after and pine for what is not. My name is Uzaim, India's king of fear not the future, weep not the past. অতীতের গ্লানি নিয়ে চিন্তা করো না, অতীত বর্তমানে ধ্বংস করে ফেলে, আর হলো ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হও না, যা হবার তা হবে। My name is Uzaim, India's king of kings, বুঝাই দিতে পারছে, এটা আয়রনের উদাহরণ বুঝাইতে পারছে। Our sweetest songs are those that tell of saddest thought. ও আচ্ছা, এই যে দেখো ওড টু স্কাইলার, মনে রাখো সকল ওডের বৈশিষ্ট্য হলো এই দেখো আওয়ার সুইটেস্ট, দেখো না এই লাইনটা কি বলে, এটা কিন্তু শেষের দিকে লাইন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ সাডেস্ট থট। আমার সাথে বলো, শোনো, ওড টু স্কাইলার, মনে রাখবা সকল ওডের বৈশিষ্ট্য হইলো প্রথমে একটু কি বলো, হতাশা গ্লানি দিয়ে শুরু করা, তাই না? বলো, আরে ভালো লাগে না ভাই এই জগতে শুধু দুঃখ কষ্ট, পাখির রাজ্যে শান্তি। কবি আমার শেষে সান্ত্বনা খুঁজে পাইছেন, আরে বেটা আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ সাডেস্ট থট। বিরহের মধ্যে যে আনন্দ আছে তুমি সেটা খুঁজে পাও না। তুমি মনে করতেছো মানব জগতে শুধুই কষ্ট, কষ্টের মধ্যে যে আনন্দ আছে, দারিদ্রের মধ্যে যে একটা বড় প্রশান্তি আছে, তুমি তো খুঁজে পাও নাই। নজরুল যদি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করতেন, নজরুলকে আমরা পাইতাম না, বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিতা আমরা পাইতাম না। তিনি লিখেছেন, হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস। নজরুল যদি দারিদ্রের কষাঘাতে পিষ্ট না হতেন, দারিদ্র কবিতা তো আমরা পাইতাম না, নজরুলের সেই বিদ্রোহ তো আর মানে জাগরুক হতো না। তো বললো যে কষ্টের ভিতরে যে আনন্দ আছে, পৃথিবীর যত মধুর গান আছে সবগুলোই দেখো বিরহের গান। কফি হাউসের সেই আড্ডাটা, মানুষের জন্য একটা গান লিখো আমার জন্য, যত কবিতা আছে দেখবা যে একটা বিরহের গান, বিরহের গানই হলো মধুর গান। মনে রাখার কৌশলটাই বলে দেই, বলো আওয়ার সুইটেস্ট সংস, সুইট সংস শেলি, বলো এস। তাহলে আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ স্যাডেস্ট থট। মনে রাখবা সুইট, বলো সুইটেস্ট সং শেলি, বলো সুইটেস্ট সং শেলি, হ্যাঁ বুঝছো কিনা? শেলির কোটেশন তো সুইটেস্ট সংস শেলি, এটা বারবার রিপিটেড আসে। আওয়ার সুইটেস্ট সং ভুলো না কিন্তু, আবার ওড টু দ্য স্কাইলার্কের মধ্যে বলছে, সবগুলো এসে মিল আছে কিন্তু, এটা বারবার তোমরা যেন মানে
তালগোলনাফ, শেলি, স্কাইলার্ক, সুইটেস্ট সংস, শেলি, স্কাইলার্ক, সুইটেস্ট সং, মনে থাকবে? জি স্যার, ইনশাআল্লাহ। The more we study, the more we discover our ignorance. যতই পড়ি শুধু বের হয় কি বলো, একরাশ অজ্ঞতা। এই এটা 30 সেকেন্ডের গল্প বলি। হ্যাঁ, সক্রেটিস আমার মানে প্রিয় লেখক, প্রিয়, আমি জানি না, খুব বেশি পরিমাণে ঘাটাঘাটি করছি মনে হয় যে কয়জনকে নিয়ে, এবং আমার ইন্টারেস্ট অফ স্টাডি সক্রেটিস একজন। লাস্ট ডেজ অফ সক্রেটিস, প্লেটোর লেখা, মনে রাখবে সক্রেটিস তো কোনো কিছু লেখা যান নাই, সেখানে একটা ঘটনা উদ্ধৃত করছেন। তো অ্যাপোলোর মন্দির থেকে ঘোষণা করা হলো সক্রেটিস গ্রিসের সবচেয়ে, অ্যাথেন্সের সবচেয়ে জ্ঞানী লোক। সবাই বললো যে কি ঘটনা কি? তো পরবর্তীতে আবিষ্কার করা হলো কেন সক্রেটিসকে জ্ঞানী লোক মনে করা হইলো। কারণ অ্যাথেন্সের ওই সময়ের লোকেরা নিজেকে হম্বিতম্বি মনে করতেন আমার জ্ঞানের পরিধি অসীম। একমাত্র সক্রেটিসই বলতেন আই নো ওয়ান থিং মোস্টলি, আমি একটা বিষয় সবচেয়ে বেশি জানি, এটা হলো একটা হলো আই ডোন্ট নো, আমি জানি না। আই নো ওয়ান থিং মোস্টলি, আমি একটা জিনিসই বেশি জানি, আই ডোন্ট নো, আমি জানি না। এটা হলো বিষয়। তো সক্রেটিস তার জ্ঞানের লিমিটেশনটা জানতে পারছেন, এই জন্য তিনি গ্রিসের সবচেয়ে মহাজ্ঞানী হিসাবে অ্যাপোলোর মন্দির থেকে ঘোষণা করা হয়েছে আই নো ওয়ান থিং মোস্টলি, দ্যাট ইজ আই ডোন্ট নো। তোমাদের বলে রাখি, দেখি তোমরা শেষ পর্যন্ত থাকলে আমি হঠাৎ করে কোনো একদিন একটা গ্রুপের লিঙ্ক দেবো, এটা তোমাদের জন্য একটা উপহার। এটা কারোর শেয়ার করবা না, কোন একটা গ্রুপে আমি একটু খোঁজ করতে হবে, আমার সকল ক্লাসের রেকর্ডিং আছে আমার জানা মতে, সপ্তম বা কোন ব্যাচে যে আছে আমি একটু খোঁজ করতে হবে। আমি ওই ক্লাসে হঠাৎ করে একদিন লিঙ্ক দেবো এবং ক্লাসে তোমাদের গ্রুপে অ্যাকসেপ্ট করে নেবো। তোমরা পরীক্ষার আগেটাকে যে কোনো সময় ওই লিঙ্কটাতে ঢুকে ওই রেকর্ডিং গুলো শুনতে পারবা, মানে ওই ব্যাচের। আচ্ছা, তারপরে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা এই ক্লাসের ফার্স্টে যে পড়েছিলাম স্যার, দেয়ার আর টু টাইপস অফ লাভ, একটার মাঝখানে যে প্ল্যাটোনিক লাভ, এটা কি স্যার ওই সক্রেটিস প্লেটো ওখান থেকে আসছে প্ল্যাটোনিক লাভ? হ্যাঁ প্লেটো ইজ এর মনে রাখবা স্পাত, ওনাদেরকে চারজনকে বলা হয় SPAAT, স্পাত। লেখা রাখো, কমেন্ট বক্সে লিখো তো স্পাত, জি স্যার। SPAAT, স্পাত। স্পাত মানে হলো সক্রেটিস, তার শিষ্য হলো প্লেটো। হ্যাঁ, সক্রেটিস জীবনে কোনো কিছু লেখে নাই, কিন্তু সব লেখা লিখছে কে বলো স্যার? প্লেটো। হ্যাঁ, সক্রেটিস, প্লেটো। সক্রেটিস আর কি বললাম, প্লেটো, স্পাত। প্লেটোর স্টুডেন্টের নাম, ছাত্রের নাম হলো এরিস্টটল। এরিস্টটলের ছাত্র দুইজন, একজনের নাম হলো মহাবীর আলেকজান্ডার দি গ্রেট এবং উদ্ভিদ বিজ্ঞানের জনক থিওফ্রাস্টাস। একজন আমার ইস্পাতের ব্যাখ্যা বলো। স্যার সক্রেটিস, প্লেটো, তারপরে স্যার ওই এরিস্টটল, আলেকজান্ডার, থিওফ্রাস্টাস। এরিস্টটলের ছাত্র কিন্তু দুইজন। ওকে, হ্যাঁ স্যার আমার আর দুইটা প্রশ্ন ছিল স্যার। সেটা হচ্ছে স্যার, আমরা একটা রিউমার শুনি যে সক্রেটিসের যিনি ওয়াইফ ছিলেন, উনার সাথে কি প্লেটোর কোন ধরনের কোন যোগাযোগ বা সম্পর্কে এই ধরনের কোনো কিছু কি ছিল? এটা একটা ফালতু কথা। সক্রেটিসের যে বিষয়টা হলো, সক্রেটিসের ওয়াইফের নাম হলো এই মুহূর্তে ভুলে গেছি, তারা উনি খুব উগ্রচণ্ডী রমণী ছিলেন। ওইখান থেকে একটা প্রবাদ আসছে। এই প্রবাদটা হলো, সক্রেটিস একদিন বাসায় বসে বসে ধ্যান করতেন, যত গর্জে তত বর্ষা। হ্যাঁ, যত গর্জে। তখন বারবার বলছিল যে বাজারে ওইটা নাই। হ্যাঁ, তখন সক্রেটিস সেটা শুনতেছে না, তখন মাথায় না তারা এক গাদা পানি ঢেলে দিছিল। তখন ওই সক্রেটিস বলছিলেন যে ওই মানে কিনা কিসের থান্ডার কামস, একটা প্রবাদ তৈরি হয়েছে যে না যত গর্জে তত বর্ষণ না, মানে অতীত কিছু তর্জন গর্জনের পরে কিছুটা বর্ষণ হয়। জি স্যার, ধন্যবাদ স্যার। আরেকটা প্রশ্ন স্যার ছিল, আমরা যাকে বলি আফটার থান্ডারস কাম রে, হ্যাঁ এটা সক্রেটিস থেকে আসছে। হ্যাঁ জি স্যার, আমরা যে মহাবীর আলেকজান্ডার যাকে বলি স্যার, তাকে কি আমরা ইসলামে কি আমরা অন্য কোনো নাম জানি? অনেকে স্যার মহাবীর আলেকজান্ডারকে ইসলামিক থিওলজি থেকে বলা হয় সেকান্দার। এই বাদশাহ সেকান্দর নিয়া গল্পের শেষ নাই, এই জন্য আবার মিশরে যাওয়া লাগবে, আলেকজান্দ্রিয়া যাওয়া লাগবে। এটা মানে পুরা মিশরীয় সভ্যতা আবার বেড়ে ফেলতে হবে।
মনে রাখবা আলেকজান্ডারকে আমরা ইসলামিক থিওলজিকে সেকান্দার মানে বাদশাহ সিকান্দর নিয়ে যে কত গল্প আছে, শুধু সিকান্দর লেখা গুগলে সার্চ দিও, মসনবী রুমি সেকান্দর নিয়ে আছে, গুলিস্তা বুস্তায় সেকান্দর নিয়ে বাদশাহ আছে। মানে ইসলামিক অনেক ফিলোসোফার এই বাদশাহ সেকান্দর নিয়ে অনেক কথা বলে গেছেন। ওকে জি স্যার, ধন্যবাদ স্যার। তারপরে তোমার শেলির স্ত্রীর নাম হলো, সম্পূরক প্রশ্ন করতে চাচ্ছিলাম। আচ্ছা বলো। হ্যাঁ স্যার, নরমালি সে মহাবীর আলেকজান্ডার সম্পর্কে পড়েছি, তো স্বাভাবিকভাবেই যখন যা হয় যে একজন আর একটা রাজ্য দখল করে, আগেরকার সময়ের কথা বলছি, এবং তারা রাজ্য দখল করতে গিয়ে দেখা যেত অনেক মানুষের প্রাণ সেখানে যাইতো, তারপর তাকে মহাবীর কেন বলা হয়? মানে এখানে স্যার বিশেষত্বটাকে, ছোট্ট ব্যাপারটা আমি বুঝতে। বিশেষত্ব মনে রাখবা, এই ওনারা মহাবীর যারা আছেন এই পৃথিবীতে যারা স্বীকৃত, ওই সময় যুদ্ধের রেওয়াজটাই ছিল, ধরো ওইখানে আক্রমণ করার পরে মনে রাখবা এদের একজনও কাপুরুষ ছিল না ওই সময় পৃথিবীর। এখন ধরো আফগানিস্তানে এসে হামলা চালাইতেছে, একটা দেশ আর একটা দেশের মধ্যে দুর্বল রাষ্ট্রে হামলা চালাবেন, আক্রমণ করবেন, দখল করবেন, এটা কিন্তু প্রতিষ্ঠিত রেওয়াজ ছিল। কিন্তু মনে রাখবা ওনারা যাইয়ে এসে মানে নির্বিচারে মানুষকে হত্যা করে নাই। প্রত্যেকটা যারাই দেশ দখল করছেন ওইটা ট্রেডিশন ছিল। যাওয়ার পরে বলছেন যে তোমরা আমার বর্ষতা স্বীকার করো, যদি না স্বীকার করো তাহলে বলো যে যুদ্ধ করো। যুদ্ধ করে যদি তারা পরাজিত হইতেন, যুদ্ধ অনায়াসে না মানলে যুদ্ধ করতেন। যুদ্ধের মধ্যে একদম স্ট্রিক্ট নিয়ম নীতি ছিল, জানো, যুদ্ধের মধ্যে কোনো কাপুরুষতা ছিল না, একদম ওদের কোনো কেউই কাপুরুষ না, যুদ্ধ করে তারা ইয়ে করছেন, পরাজিত করছেন। আচ্ছা দাঁড়াও, তারপরে শেলির স্ত্রীর নাম হলো মেরি শেলি। আমি আলেকজান্ডার এবং ডায়োনিসাস নিয়ে একটা গল্প বলবো, মনে রেখে পরে ক্লাস শেষে। শেলির স্ত্রীর নাম হলো মেরি শেলি। মেরি শেলি কি লিখছেন? ফ্রাঙ্কেনস্টাইন। আচ্ছা, ফ্রাঙ্কেনস্টাইন হলো ওই বিজ্ঞানী একজন জার্মান গবেষক, ওনার নাম হলো ফ্রাঙ্কেনস্টাইন। উনি চিন্তা করলেন আমি মরা মানুষ তো মারা যায়, মরা মানুষ জীবিত করব, এই একটা বিজ্ঞান তিনি রপ্ত করার চেষ্টা করলেন এবং রপ্তও করলেন। মরা মানুষকে তিনি জীবিত করার বিজ্ঞান রপ্ত করে মরা মানুষকে জীবিতও করে ফেলছেন। আমরা দেখি এটা জীবিত হয়েছে মৃত মানুষটা, সে আর মানুষ নাই, হয়েছে সে দানব। এবং এই দানব যে হইল, এই দানবের ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাই। এটা আমরা দেখি যে এই তার পরিবার পরিজনের বিভিন্ন সদস্য থেকে শুরু করে তার ওয়াইফকে সে পর্যন্ত এই দানব হত্যা করে ফেলছে। শেষ পর্যন্ত এই দানবকে হত্যা করতে গিয়ে তিনি নিজেই মৃত্যুবরণ করেছেন। এই ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসটার মাধ্যমে মেরি শেলি আমাদেরকে দেখিয়েছেন মানুষ যখন অপরিণামদর্শী হয় তার সৃষ্টির হাতেই তার স্রষ্টার বিনাশ ঘটে। অর্থাৎ দেখবা যে ওই অনেক সন্তানের কারণে তার বাবা মা ধ্বংস হয়, এটা ওই সন্তানটাকে বলা হয় ফ্রাঙ্কেনস্টাইন। সে পরিবারের ফ্রাঙ্কেনস্টাইন হয়ে উঠতেছে, মানে তার এই পরিবারে তার সৃষ্টি করছে, এই পরিবারের কারণেই তার কি বলো পরিবারটা ধ্বংস হয়েছে। জন কিটস পয়েন্ট অফ বিউটি, পয়েন্ট অফ সেন্সুয়াসনেস, তাকে সৌন্দর্যের পূজারী কবি বলা হয়। তিনি পয়েন্ট অফ সেন্সুয়াসনেস হিসাবে স্বীকৃত। তার কবিতা পড়লে পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হয়। মানে পঞ্চ ইন্দ্রিয় বলতে আমি বুঝাই 5টা ইন্দ্রিয়, চোখ, কান, হ্যাঁ, চক্ষু কর্ণ, ট্রিপল-S, এই যে সাইট, এরপরে সাউন্ড, স্মেল, তারপরে হ্যাঁ, তারপরে টাচ, টেস্ট, এই 5টা, চক্ষু কর্ণ নাসি বা জিহ্বা। তিনি যদি কোনো কবি যদি কোনো পাখির বর্ণনা দিতেন, পাখির গানের বর্ণনা দিতেন, আমরা সেই গান শুনতে শুরু করতাম। তিনি যদি কোনো দৃশ্যের বর্ণনা দিতেন, আমাদের চোখের সামনে সেই দৃশ্য ফুটে উঠতো। তো এই জন্য তাকে বলা হয় পয়েন্ট অফ সেন্সুয়াসনেস। পরিষ্কার ভাষায় তার কবিতা পড়লে পঞ্চ ইন্দ্রিয় জাগ্রত হয়। মানে তিনি ওট টু অটাম, শরতের বর্ণনা দিচ্ছেন, একেবারে মনে হয় যেন শরৎকাল সামনে এসে দাঁড়ায় আসছে, চোখের সামনে শরৎকাল ভাসবে। কোড টু নাইটিঙ্গেল পড়তেছো, নাইটিঙ্গেলের গান তুমি কান দিয়ে শুনতে শুরু করবা। পয়েন্ট অফ সেন্সুয়াসনেস। ডেথ হান্টেড পয়েন্ট, সারাদিন মৃত্যু নিয়ে ভাবতেন। পরিবারের 5 জন সদস্য চোখের সামনে মারা গেছে যক্ষা রোগে, কোন সময় মারা যান এই চিন্তায় ভাবতেন। দ্য ইয়ংগেস্ট পয়েন্ট অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের মাত্র 26 বছর বয়সে তিনি যক্ষা রোগে মারা গেছেন। হি ডাইড অফ টিউবারকিউলোসিস। ডাক্তারিতে পড়াশোনা করছেন বটে, কিন্তু ডাক্তারি করার সময় পান নাই তিনি। টিউবার। আচ্ছা, তিনি মানে আফিম খেতেন, দরকার নেই আফিম। তিনি রোমের ইতালিতে মারা গেছেন কেমনে? তিনি চিকিৎসা নেওয়ার জন্য ইতালিতে গেছেন এবং সেখানে তিনি মৃত্যুবরণ করছেন। জন কিটস সম্পর্কে শেলি বলছেন কিটস ওয়াজ এ গ্রিক। এটার বলতে বললাম যে জন কিটস তোমার কি করছিল, জন কিটস তোমার আমি ক্লাস শেষ করে ফোন দেবো, আমার ক্লাস 11টা দিয়ে। হ্যাঁ, ওকে। তাহলে জন কিটস কি করছেন বলো? জন কিটস এর কবিতার মধ্যে প্রচুর পরিমাণে
গ্রিসের এলিমেন্ট পাইবা, এটা বুঝাই বলবো কেন গ্রিসের এলিমেন্টটা বলবো। এই জন্য শেলি বলছে আরে তোমার মিয়া ইংরেজ কবি বলতে আমার খারাপ লাগে, তুমি মিয়া এত বেশি গ্রিসের কবিতা নিয়ে আসছো, গ্রিসের কথাবার্তা তোমার কবিতা নিয়ে আসছো, তুমি তো মনে হয় যেন ইউ আর এ পয়েট অফ গ্রিস। আচ্ছা, তো আমি তোমরা আগেই প্রথম ক্লাসেই বলছিলাম যে শেলি এই যে জন কিটস বলছিল যে আমি মারা যাওয়ার পরে আমার নাম তো আর কেউ মনে রাখবে না, তো আমার নামের কবর উপর লেখা রেখো হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার, এখানে শুয়ে আছেন এমন একজন যার নাম জলরেখায়, পানি দিয়া কারোর নাম লিখতে একটু পরে ভুলা যায়, আমার নামও ভুলা যাবে, কিন্তু ঘটনা উল্টা করছে, আমরা তাকে ভুলি নাই, আমরা তাকে মনে রেখেছি। তো এখন বলবা যে তার একটা বিখ্যাত সনেট হলো অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। আচ্ছা, এবার একটু এখানে আমার একটু গল্প শোনো, এটা বিষয়টা একটু বুঝলে অনেক প্রশ্নের সমাধান তোমার চলে আসবে। অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার মানে হলো জর্জ চ্যাপম্যান একদিন, শোনো, এই শেলি সরি ইংরেজ কবি এই জন কিটস একটা লাইব্রেরিতে গেছে, যাওয়ার পরে লাইব্রেরি থেকে একটা বই বের করছে, বইটার মধ্যে কি লেখা, ইলিয়াড অ্যান্ড ওডেসি ট্রান্সলেটেড বাই হোমার, সরি ট্রান্সলেটেড বাই জর্জ চ্যাপম্যান। তোমরা কি মনে আছে আমরা জর্জ চ্যাপম্যান ওই গল্পটা বিস্তারিত বলি না, ইলিয়াড ওডেসির একটা ক্লাসে বলছিলাম, অনুবাদ করছিল ইয়েস অর নো বলো, ইলিয়াড এবং ওডেসির ইংরেজি অনুবাদ করছিল এলিজাবেথন পিরিয়ডে পড়ছিলাম জর্জ চ্যাপম্যান। জি স্যার, বলছেন একটা ক্লাস লাগবে। হ্যাঁ, এই জর্জ চ্যাপম্যান কি করছিল এই, আচ্ছা শোনো, তো লাইব্রেরিতে গিয়ে দেখছে যে জর্জ চ্যাপম্যান ইলিয়াড ওডেসির অনুবাদ করছে। এবার শোনো, জন কিটস বললো এই অনুবাদটা পড়ছে, অনুবাদটা পড়ার পরে তুমি বললা যে উনি খুব কৃতজ্ঞ হইলো, বললো যে জর্জ চ্যাপম্যান ভাই, দাদা ভাই, আপনারে তো আমি দেখি নাই, আপনি আমার থেকে 150-200 বছর আগে মারা গেছেন, আপনার এই বইটা যদি আমি না পড়তাম, আপনি যদি অনুবাদ না করতেন, আমি মনে হয় কিডস হয়ে উঠতাম না। আমি যে একজন কিডস হয়ে উঠলাম, আমার আপনার এই বইটা পড়ার আগে পরের মানুষ আমি ভিন্ন, আলাদা। বললো যে পুরা গ্রিক সাম্রাজ্য যেন আমার ভিতরে প্রবেশ করেছে। তাহলে কৃতজ্ঞতা স্বরূপ একটা সনেট লিখছেন অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, আমি বুঝাইতে পারছি মনে হয়। অর্থাৎ হোমারের ইলিয়াড ওডেসির অনুবাদ করেছেন জর্জ চ্যাপম্যান। ওই জর্জ চ্যাপম্যানের একটু দেখা, মূলত হোমারের মহাকাব্যগুলোর প্রথম ইংরেজি অনুবাদ করেছেন জর্জ চ্যাপম্যান বলছি, ওইটা দেখে তিনি কৃতজ্ঞতা স্বরূপ সনেট লিখছেন। তার 3টা কাব্যগ্রন্থ, ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন, লামিয়া। বলো কি কি? ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন, আর কি বলো? লামিয়া। ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন, একজন বলো তো 3টা কাব্যগ্রন্থের নাম বলো। ইন্ডাইমিয়ন বলো, ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন এন্ড লামিয়া। লামিয়া, ইন্ডাইমিয়ন, হাইপেরিয়ন আর হলো লামিয়া। ওকে, তারপরে আসো আমরা দেখি তার কবিতা। এবার কবিতাগুলোর দিকে দেখো। ওড টু নাইটিঙ্গেল, এই যে আমি পাখির বর্ণনা সবই তো বললাম এরকম, মানে সব ছাইরা পাখির রাতে চলে যেতে চায়, হ্যাঁ, আবার ফিরে আসতে চায়। তোমাদেরকে একটা ছোট্ট টার্ম মনে হয় আমি এখানে বলতে পারি, ইচ্ছা করলে 30 সেকেন্ডে বলি। এই দেখো, ইয়ার কবিতার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো এসকেপিজম, মানে তিনি এই সমাজ ছেড়ে পালাই যেতে চাইছে, এই জন্য তার বৈশিষ্ট্য হলো এসকেপিজম। নেগেটিভ ক্যাপাবিলিটি বলবো না, বলবো হেলেনিজম। হেলেনিজম তোমরা কেউ বুঝো কিনা মনে রাখবা, দেয়ার আর টু কালচার ইন গ্রিক সিভিলাইজেশন। গ্রিক সভ্যতায় 2টা কালচার আছে, একটা হলো হেলেনিস্টিক, গ্রিসের কালচারটাকে বলা হয় হেলেনিস্টিক কালচার। আর গ্রিসের মহাবীর আলেকজান্ডার দি গ্রেট যখন ওই যে আলেকজান্দ্রিয়ায় গেলেন, ভূমধ্য সাগরটা পাড়ি দিয়ে মিশরের আলেকজান্দ্রিয়ায় গেলেন, তো সেইখানে গিয়ে একটা সংস্কৃতি তৈরি হয়, এটার নাম হলো হেলেনিস্টিক। তোমরা জানি না কেউ শুনছো কিনা, 2টা সংস্কৃতি, একটা হলো হেলেনিক। তাহলে হেলেনিক সংস্কৃতি মানে হলো গ্রিক সংস্কৃতি। বলো লিনা, বলো কি বলছি শব্দটা? হেলেনিক সংস্কৃতি মানে কি? গ্রিক সংস্কৃতি। গ্রিক সংস্কৃতি, হ্যাঁ। আর হেলেনিস্টিক হলো কি? হ্যাঁ, ওই যে মিশরে যেটা হয়েছে, গ্রিক এবং নন গ্রিক 2টা মিলে যে সংস্কৃতি তৈরি হয়েছে। তাহলে কিডসের মধ্যে আমরা দেখি যে হেলেনিক মানে অর্থাৎ গ্রিক সংস্কৃতির প্রভাব বেশি ছিল। আচ্ছা, তাহলে ওড টু নাইটিঙ্গেল, ওড অন এ গ্রিসিয়ান আর্ন। তাহলে তুমি বুঝছোই তো, গ্রিসের পাত্র নিয়ে খেয়ে লিখবে, তো কিডসে লেখার কথা, কারণ ওই যে তার তো গ্রিসের প্রতি নেশা ছিল। তো গ্রিসের পাত্রটা মানে ধরো এই যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে দেখো যে কবি একদিন লন্ডনের জাদুঘরে গেছে, যাই দেখলো যে একটা পাত্র, এই পাত্রের মধ্যে দেখলো যে এই নৌকার ছবি আঁকা, এই জাহাজের ছবি আঁকা, প্রেমিক প্রেমিকার ছবি আঁকা, যুদ্ধের ছবি আঁকা, এরকম ছবি টবি আঁকা। কবি বললো যে আচ্ছা, ওই
গ্রিসের পাত্র, আচ্ছা বলো যে পাত্রটা কে বানাইছে, কাদের নিয়ে এই পাত্রগুলাতে ছবি অঙ্কন করছে, এই ছবিতে কারা আছেন, তারা তো কেউ নাই, যিনি বানাইছেন তিনিও নাই, তাহলে আছে কি, আছে সৃষ্টিকর্মটা। এই কবিতাতে তিনি বুঝাই দিলেন, আমায় নহে গো ভালোবাসো, ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান। মানে আমারে, আমার মানুষকে মনে রাখবে না কেউ, তার সৃষ্টিকর্মটাকে মনে রাখবে। গ্রিসের এই পাত্র দিয়া যারা যিনি এঁকেছেন, যাদেরকে নিয়ে এঁকেছেন কেউ নাই, শুধু তার কর্মটা টিকে আছে, মানুষ টিকে থাকে না কর্মটা। ওট টু দা অটাম, পশ্চিম ওই এই যে সোনারতরীর মতো, হ্যাঁ সোনারতরীর মতোই, হ্যাঁ ওট টু দা অটাম, হ্যাঁ এই শরতের গান, এটা নিয়েও বলবো সামনে। আর ইসাবেলা, ইসাবেলা হইলো তার ভাই, ওই ইসাবেলা মেয়েটা একটা ইয়ারে পছন্দ করতো, কারে বুঝছো, ওই একটা ছেলের পছন্দ করতো, ওই ছেলেটা হইলো তার ভাইয়ের কর্মচারী। তো এখন যখন শুনছে, বুঝছো, এই কি কত বড় সাহস, স্পর্ধা, ওই ভাইয়েরা ওই ছেলেরে, হ্যাঁ মায়েরা হত্যা করার পরে মাথার খুলিটা নিয়ে অনেক দূরে লুকাই ফেলছে। এইটা আবার ইসাবেলা স্বপ্নে দেখছে, দেখা আবার সেই মাথার খুলিটা যে আবিষ্কার করছে, ওইটা নিয়ে একটা করুণ গল্প, এটার নাম ইসাবেলা। আচ্ছা যাই হোক, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, যা সত্য তা সুন্দর, যা সুন্দর তাই সত্য, এগুলো আমরা বলছি। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, সুন্দর বিষয় চিরকালই আনন্দদায়ক। আমি কোচ বলছি, কিন্তু লিটারের দুইটা টার্ম, একটা হলো আর্ট ফর আর্ট সেক, হলো আর্ট ফর ম্যান সেক। এই রোমান্টিক যুগে আর্ট ফর আর্ট সেকটা একটু বেশি ছিল। এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার, আসলে সুন্দর বিষয়টা যে কি তিনি আমাদেরকে বুঝাই দেন নাই, হ্যাঁ তিনি বুঝাই দেন নাই আমাদেরকে, এটা আপ টু ইউ। তুমি আর্ট ফর এ থিং অফ বিউটি, এটা সুন্দর বিষয়, ওয়াইন হইতে পারে, তোমার কি হইতে পারে বলতো, রিলিজিয়ন হইতে পারে, প্যাট্রিয়টিজম হইতে পারে, তুমি যেটা মনে করো সেটাই সুন্দর। হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর সুইটার। উড অন এ গ্রিসিয়ান আর্ন, যে গান শুনেছি তা মধুর, যা শোনা হয়নি তা আরো মধুর। মনে রাখবা, মানে মানুষ অজানাকে জানতে চায়, এটা হলো মূল বিষয়। হার্ড মেলোডিজ আর সুইট, বাট দোজ আনহার্ড আর কি বলো, সুইটার। যে গান শুনেছি তা মধুর, যা শুনি নাই তা আরো কি বলো, মধুর। মানে এটার মূল বিষয়টা হলো, যে গান শুনেছি তা মধুর, আর যা শুনিনি তারও মধুর। মানে মানুষ, ম্যান হ্যাজ ইনকুয়েন্সিবল থার্স্ট ফর নলেজ, মানুষ অজানাকে জানার একটা অদম্য আগ্রহ আছে। হি অলওয়েজ ট্রাইস টু নো হুইচ ইজ আনসিন টু হিম, আননোন টু হিম, ট্রাইস টু সি হুইচ ইজ আনসিন টু হিম। মানুষ মানে দেখবা, যে গান শুনেছি তা মধুর, যা শুনি নেই, যা দেখি নাই, তার আগ্রহ প্রকাশ, তা জানার ব্যাপারে, দেখার ব্যাপারে আমাদের অদম্য আগ্রহ আছে। দেখো এই লাইনটা যদি বলো, যে এই লাইনটা পরীক্ষা আসে, মাই হার্ট এক্স, হ্যাঁ, and drowsy numbness pains my sense as though of hemlock I had drunk। বলতো হ্যামলক কে পান করছে? সক্রেটিস। সক্রেটিসের বাড়ি কই? বলো গ্রিস নিয়ে কোন ইংরেজ কবি গ্রিসের মালামাল যোজনা কবিতার মধ্যে লিখছেন, যেন আমি পান করেছি হ্যামলক। Where are the songs of spring? Where are they? Think not of them. Thou hast thy music too. উড টু অটামের মধ্যে কবি বললেন, আরে অটাম, তুমি তো ভাবতা songs of spring, আরে কোথায় বসন্তের গান? Where are they? আর কোথায় তারা? Think not of them, আরে তুমি বসন্ত নিয়ে ভাইবো না। Thou hast thy music too, তোমার ভিতরে অপরূপ সৌন্দর্য আছে, তুমি তোমার নিয়ে ভাবো। নদীরে পার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওপারিতে স্বর্গ সুখ আমার বিশ্বাস। আমরা মনে করি ও মনে ভালো, ওরা অনেক সুখী আছে মনে হয়, ওদের মধ্যে অনেক খুব মিলজিল আছে। বলছে না, তোমার ভিতরে একটা ইউনিকনেস আছে শরৎ, তুমি স্প্রিং নিয়ে ভাবার দরকার নেই, তোমার ভিতরেই একটা চমৎকার আভিজাত্য আছে, তোমার ভিতরে একটা স্বকীয়তা আছে, সেটা খুঁজে বের করো। জন কিটস একটা কবিতা সংজ্ঞা দিয়েছেন, ইফ পোয়েট্রি কামস নট এজ ন্যাচারালি অ্যাজ দ্য লিভস টু ইট, ইট হ্যাড বেটার নট কাম এট অল। গাছের মধ্যে যেভাবে পাতা গজায়, মনে রাখবে কবিতা কোনটা হবে, কবিতা গাছের মধ্যে যে পাতা গজায়, ঝর্ণার মধ্যে যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা পানি বের হয়, এইভাবে যদি কবির ভেতর থেকে কবিতা বের না হয়, ইট হ্যাড বেটার নট কাম এট অল। জোরাজুরি করে কবিতা লিখতে পারবা না, স্বতঃস্ফূর্ত ভাবে কবিতা আসবে, ঠিক আছে? এই ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বলছেন, ওয়ার্ড পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিং, শক্তিশালী আবেগের বিস্ফোরণের নাম হলো কবিতা। ওই যে দেখো ওনার কবিতার সমাধিটা দেখো, লেখা আছে, হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। পাইছো? এই যে জন কিটসের সমাধি ফলক, এপিটাফ, এখানে শুয়ে আছে, জলে লেখা তার নাম, যে শুয়ে আছে, তাই না? হিয়ার লাইজ ওয়ান হুজ নেম ওয়াজ রিট ইন ওয়াটার। উইলিয়াম ব্লেক, তিনি একাধারে কবি এবং চিত্রশিল্পী ছিলেন। বলো বুঝছো কিনা? হ্যাঁ, কি বললাম, কবি এবং চিত্রশিল্প, এবং তিনি
দুই যুগে লেখালেখি করছেন। দেখো তিনি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে ছিলেন, রোমান্টিক পিরিয়ডে ছিলেন। আল্লাহ অনেক দিন হায়াত তারে দিছে, অর্থাৎ তিনি নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে লেখালেখি করছেন এবং রোমান্টিক যুগেও লেখালেখি করেছেন। এই জন্য তাকে দুই যুগের কবি বলা হয়। তিনি এবং তিনি কবিতাও লিখতেন, ছবিও আঁকতেন। সো হি ওয়াজ বোথ দ্য পোয়েট এন্ড পেইন্টার। তিনি একই সাথে কবি এবং চিত্রশিল্পী ছিলেন। আর কিছু মনে রাখতে চাই না, তুমি মনে রাখতে এবং সংস অফ এক্সপেরিয়েন্স বলো। সংস অফ ইনোসেন্স দুইটা কাব্যগ্রন্থের নাম, সংস অফ ইনোসেন্স এবং কি বলো লেনা বলো? Songs of Innocence and Songs of Experience. আমি আবার বললাম সংস অফ ইনোসেন্স হলো প্যারাডাইস, সংস অফ ইনোসেন্স হলো স্বর্গেরটা, আর সংস অফ এক্সপেরিয়েন্সটা কি বলো? পতনের পরেরটা। মানে অর্থাৎ বাচ্চারা শিশুদেরকে কি বলবা? সংস অফ ইনোসেন্স না এক্সপেরিয়েন্স? ইনোসেন্স। আর আমরা যারা একটু পাকছি তারা কি বলো? Experience. এক্সপেরিয়েন্স। হ্যাঁ, তাহলে ইনোসেন্স রিপ্রেজেন্ট আনফলেন ওয়ার্ল্ড, স্বর্গীয় বৈশিষ্ট্যটা হলো ইনোসেন্স, এন্ড এক্সপেরিয়েন্স রিপ্রেজেন্ট দ্য ফলেন ওয়ার্ল্ড। ওই যে নামার পরে যে আকাম কুকাম শুরু হয়েছে, এটার নাম হলো এক্সপেরিয়েন্স। ওকে। চার্লস ল্যাম্ব তিনি একজন প্রাবন্ধিক ছিলেন, দুইজন প্রাবন্ধিক, একজনের নাম হলো চার্লস ল্যাম্ব আর একজনের নাম উইলিয়াম হাজলিট। চার্লস ল্যাম্বের বেদনার ইতিহাস, বিয়ে শাদী করেন নাই চার্লস ল্যাম্ব, একজন প্রাবন্ধিক ছিলেন। এলিয়া ছদ্মনামে লিখতেন, টেলস ফ্রম শেক্সপিয়র। মনে রাখবা তার বোনের নাম ছিল মেরিল্যান্ড। উনি আবার এই পাগলাটাই টাইপের ছিলেন। উনার বোন আছে না, উনার মারে ফেলছিল। মানে বিরহের ইতিহাস, পারিবারিক জীবনে কোনো শান্তি ছিল না বলে তিনি বিয়ে শাদী করেন নাই। তবে ইংরেজি সাহিত্যে তার কিছু প্রবন্ধ আছে, তার চার্লস ল্যাম্বের কিছু প্রবন্ধ আছে। একটু মনে রাখো, তিনি ওয়াজ এ ফেমাস এসেইস্ট। আরেকজন উইলিয়াম হাজলিট, তিনিও একজন প্রাবন্ধিক ছিলেন। এই দুইজন রোমান্টিক যুগের বিখ্যাত প্রাবন্ধিক ছিলেন। উইলিয়াম হাজলিট তিনি বই আছে তার, দ্য স্পিরিট অফ এজ। এটা মনে রাখলে চলবে। স্পিরিট অফ ইসলাম আমির আলী লিখছেন। স্পিরিট অফ নেশনস ভলতেয়ার লিখছেন, আমরা পড়বো। স্পিরিট অফ ক্যাপিটালিজম এটা লিখছেন আবার ম্যাক্স ওয়েভার, আমলাতন্ত্রের জনক যিনি ম্যাক্স ওয়েভার। হাওয়েভার ওনার অন্য বইয়ের নাম হলো প্রোটেস্ট্যান্ট এথিক্স। এই বইগুলো পরীক্ষা আসে প্রায় সময়। তো আমরা এখানে এই রোমান্টিক যুগে দুইজন প্রাবন্ধিক আছে, এসেইস্ট, একজনের নাম চার্লস ল্যাম্ব আর একজনের নাম উইলিয়াম হাজলিট। বলো টিনা, বলো কি বলছি? স্যার চার্লস ল্যাম্ব আর হচ্ছে উইলিয়াম হাজলিট, দুজন বিখ্যাত। এই দুজন হলো কি বলো? বিখ্যাত প্রাবন্ধিক। ওকে, হ্যাঁ, বিখ্যাত প্রাবন্ধিক। আবার আসো জেন অস্টিন। জেন অস্টিন হলো এন্টি রোমান্টিক ফিমেল নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। আরে কি রোমান্টিক হবে! মেয়েদের অবস্থা তো নাজুক ছিল। এমন একটা সমাজ আমরা দেখেছি যেখানে মেয়ে হওয়ার কারণে তার মাকে শিরশ্ছেদ করে তাকে অবৈধ সন্তান ঘোষণা করা হয়েছে। এলিজাবেথের গল্প তোমরা পড়ে আসছো। মেয়েদের অবস্থা তো নাজুক, ফলে এখানে মেয়েদের চিন্তা ভাবনাটাও কিন্তু অনেক সংকীর্ণ ছিল। তো এই যুগে একজন এন্টি রোমান্টিক হওয়ার তার সুযোগ ছিল না। তিনি কি লিখেছেন বলতো? এই বেশ কিছু উপন্যাস লিখছেন। তার শ্রেষ্ঠ হলো প্রাইড এন্ড প্রেজুডিস। এটা অনেক বই ছাপা হয়েছে। তোমার যে কোনো শহরে তুমি থাকো না, লাইব্রেরিতে গেলেই প্রাইড এন্ড প্রেজুডিস অবশ্যই পাইবা। এখানে তিনি মনের মধ্যে তার নোভেলগুলার থিম হইলো, মানে উনার নোভেলগুলো আমরা পড়লে বুঝতে পারি ওয়ার্ডসওয়ার্থ এবং তার মধ্যে পার্থক্য কোথায়। ওয়ার্ডসওয়ার্থ এত বিষয় নিয়ে ভাবছেন কিভাবে, শেলি বাইরনরা এত বিষয় নিয়ে ভাবছেন কিভাবে, কিন্তু তার মাথায় কোনো ভাবনা নাই। তার ভাবনা হইলো প্রাইড এন্ড প্রেজুডিস। এই শহরে, লন্ডন শহরে দুইজন যুবক আসলো, তারে নিয়ে পুরা হই হুল্লুর পড়ে গেল মেয়েদের মধ্যে, কে তাকে বিয়ে করবে? তাহলে বিয়ে, ঘর সংসার খুঁটিনাটি, এই সময় বিষয়, এই চিন্তার বাইরে আর তিনি ভাবতে পারেন নাই। তাহলে আমরা এই উপন্যাসগুলোর মধ্যে আমরা ভাবি একজন মেয়েদের আসলে মনস্তত্ত্ব কেমন ছিল, অর্থাৎ তাদের চিন্তার দৌড়টা কতটুকু ছিল, সমাজ তাদেরকে কণ্টকাকীন একেবারে সংকীর্ণ করে রেখেছিল। তাহলে এই হলো বিষয়টা। হ্যাঁ, ওকে। এতে দেখো একজন রুমে যেসব কাহিনীর সূত্রপাত হয় তার বাইরে যেতে পারেন নাই, বুঝছো কিনা? কিন্তু কেমনে যাবে, তার তো চিন্তার বেশি নাই তো একদম। ওকে, তা প্রাইড এন্ড প্রেজুডিস এর মধ্যে মিস্টার ডার্সি এবং এলিজাবেথ বেনেট নায়ক নায়িকা, বুঝছো কিনা? মিস্টার ডার্সি এবং এলিজাবেথ বেনেট প্রোটাগনিস্ট, নায়ক নায়িকা। মিস্টার ডার্সি হলো প্রাইড, নায়কটা হলো গর্ব, আর এলিজাবেথ বেনেট হলো প্রেজুডিস, মানে কুসংস্কারের প্রতীক। আচ্ছা, ছেলে এবং মেয়েদের মধ্যে ভাবনাটাও তিনি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ভাবনাটার দূরত্ব। সেন্স এন্ড সেন্সিবিলিটি, ইমা, ম্যানসফিল্ড পার্ক, এই চারটার নাম একটু বলো, এই চারটার নাম একটু আওয়াজ করে শোনাও।
Pride and Prejudice, Sense and Sensibility. প্রেজুডিস আচ্ছা, Pride and Prejudice, Sense and Sensibility, ইমা। আরেকটা কোনটা স্যার? স্যার ম্যানসফিল্ড পার্ক। আর প্রাইড এন্ড প্রেজুডিসের নায়ক নায়িকার নাম কি বলো? মিস্টার ডার্সি এবং এলিজাবেথ। মিস্টার ডার্সি এন্ড এলিজাবেথ ব্যানেট। এলিজাবেথ ব্যানেট ছিলেন প্রোটাগনিস্ট। হ্যাঁ, দুইজনই প্রোটাগনিস্ট আর কি, নায়ক নায়িকা। হ্যাঁ, ওকে। আচ্ছা, একটা বিখ্যাত হ্যাঁ মানে নায়ক নায়িকার আর কি। আচ্ছা, এ লেডিজ ইমাজিনেশন ইজ ভেরি র্যাপিড, মানে মেয়েরা নাকি খুব অনেক দ্রুত গতিতে ভাবতে পারে। ইট জাম্পস ফ্রম এডমিরেশন টু লাভ, কারোর প্রশংসা করতে গিয়ে সে প্রেমে পড়ে যায়। ফ্রম লাভ টু ম্যাট্রিমনি ইন এ মোমেন্ট, এবং একটু প্রেমের মধ্যে দিয়ে চিন্তা করে যে ও যদি হাজবেন্ড হয় তাহলে কি হবে, মায়ের খাবো না দেবো, বুঝছো কিনা বিষয়টা? এই মানে মুহূর্তের মধ্যে অনেক রেপিড চিন্তা করতে পারে। এটা অলৌকিক ক্ষমতা আল্লাহ দিচ্ছেন, তাই না? ওকে, এটা আমি জানি না, এটা হলো ইয়ার কথা। কার কথা বলো? জেন অস্টিন। হ্যাঁ, জেন অস্টিন। আচ্ছা, হ্যাঁ। তারপরে আমরা কোথায় ছিলাম বলো এবার? হলো আলেকজান্ডার পোস্ট। বাইরন স্যার। বাইরন আছে না, আরেকজন, আর এই নিচে দুজন পরেই আমরা লাস্ট বাইরন পড়াই ফেলবো। আরেকজনের নাম আছে, দেখো, ওনার নাম হলো আলেকজান্ডার পুশকিন। পড়া কিছু নাই। তিনি হি ইজ দ্য মডার্ন পোয়েট, মডার্ন রাশিয়ান, ফাদার অফ মডার্ন রাশিয়ান, আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিন। ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া, রাশিয়ার জাতীয় কবি। বিখ্যাত উপন্যাসের নাম হলো বরিস গোদনভ। এটাও কিন্তু 42তম বিসিএস আসছিল। বরিস গোদনভ লিখছেন আলেকজান্ডার পুশকিন। বরিস গোদনভ, হ্যাঁ, ইউজিন দরকার নাই। বরিস গোদনভটা মনে রাখতে পারো। মনে রাখবা, ইংরেজদের যখন রোমান্টিক পিরিয়ড চলতেছে তখন ভারতবর্ষে একজন বিখ্যাত সাহিত্যিক ছিলেন, এবং যাকে আমরা, যার শিষ্যদেরকে আমরা ইয়ং বেঙ্গল বলি। ওনার নাম কি বলো? হেনরি লুই ভিভিয়ান টেরোজিও। তার বিখ্যাত গ্রন্থের নাম দা ফাকির অফ জাঙ্কিরা, এবং তার জ্ঞানান্বেষণ, এবং বাংলা পত্রিকায় জ্ঞানান্বেষণ, ইংরেজি পত্রিকায় এনকোয়ারার 22 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার শিষ্যদেরকে ইয়ং বেঙ্গল বলা হয়, তাই কিনা? বলছো না এটাগুলো তোমরা? লাস্ট ওয়ান আমরা আমাদের সর্বশেষ অর্থাৎ এবং তার ছিল ম্যানিক ডিপ্রেশন। হঠাৎ হঠাৎ করে তিনি ডিপ্রেশনে পড়তেন। হ্যাঁ, আচ্ছা, বুঝছো কিনা সেটা? আর তিনি উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। গ্রিকরা তাকে ন্যাশনাল হিরো হিসেবে গণ্য করে। মাইকেল মধুসূদন দত্ত লর্ড বাইরনের বিশেষ অনুরাগী ভক্ত ছিলেন। তোমরা আবার খেয়াল করে দেখো, একটা কথা মনে রেখো, ওই যে আমি ক্লাসে শুরুতেই বলছিলাম, উসমানীয় সাম্রাজ্য অর্থাৎ তুরস্ক একটা সময়, তুরস্ক মানে অটোম্যান সাম্রাজ্য, তুরস্ক একটা সময় গ্রিস দখল করছিল। গ্রিস আবার স্বাধীনতা অর্জন করছে কার কাছ থেকে? তুরস্কের কাছ থেকে। তুরস্কের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতা যুদ্ধে বিদেশি বীর হিসাবে ইংরেজ থেকে এসেছিলেন কে? লর্ড বাইরন। তিনি গ্রিসের ইতিহাসে তিনি আমাদের ভারত বলতো গ্রিসে যদি লর্ড বাইরন হয়, গ্রিসের স্বাধীনতা যুদ্ধে লর্ড বাইরনের ভূমিকা, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কার নাম নিবা? ডব্লিউএস ওয়াটারল্যান্ড। হ্যাঁ, ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তার বিখ্যাত, তো এখন তার ভিশন অফ জাজমেন্ট, চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ, ডন জুয়ান। আচ্ছা, চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ মানে একটু গল্প শোনো। চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজটা কি? এই চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ হলো, একটু তোমার গল্প শোনাই। এই প্রোটাগনিস্ট আর অ্যান্টাগনিস্ট, হ্যাঁ, নায়ক আর খলনায়ক। হ্যাঁ, চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ হলো ওই মানে কিন্তু দুষ্টের শিরোমণি। কে বলো? এই লর্ড বাইরন। তার একটু খোঁড়া ছিল, তার মায়ের সাথে ভালো সম্পর্ক ছিল তার, কিন্তু সারাক্ষণে একটা খোঁচাখুচি থাকতোই। তার বাবা ছিল অপদার্থ। তো
লর্ড বায়রন কি করলেন, উনি তো তার ধারণা করা হয় তার সাথে 250 মেয়ের উপরে তার সম্পর্ক ছিল, রিলেশনশিপ 250 জনের উপরে অনেকে ধারণা করেন। তো আবার চিন্তা করতেছি না, 36 বছর বয়সে মারা গেছেন, 36 বছরে 250 জন। আল্লাহ যদি 70 বছর বাঁচিয়ে রাখতো তাহলে কি হইতো। তো যাই হোক স্যার আসসালামু আলাইকুম। ওনার সম্পর্কে একটা কথা শুনছিলাম স্যার, ওনার সঙ্গে নাকি ওনার সৎ বোনের স্যার। আমি বলতেছি তো, আমার বলতে দাও। তারপরে এখন কিন্তু তিনি বিয়ে করছেন আবার একটা সাধবী রমণী, সতী সাধবী রমণী। এখন সতী সাধবী রমণী হলো মেয়েটা অভিজাত পরিবারের সন্তান। এখন একদিন his wife observed that Byron had an illegal relationship with his stepsister. তার ওয়াইফ খুঁজে পেল যে সর্বনাশ, তার তো বদ অভ্যাস আছে, সে তো মানে এমন দেখলো যে স্টেপ সিস্টারের সাথে তার অস্বাভাবিক সম্পর্ক। এই দৃশ্য দেখা ওই মেয়ের তো হাউমাউ করে কান্নাকাটি করে চিৎকার চেঁচামেচি করে পুরো লন্ডন একাকার করে ফেলছেন। বায়রন ওই দিন আর ঘর থেকে বের হয় নাই। পরদিন রাতের অন্ধকারে ভো দৌড়, লন্ডন থেকে পালাইছে, যা আর আসে নাই, বুঝছো কিনা। এই লন্ডন থেকে পালাইয়া তিনি ইউরোপে ঘুরছে, ইউরোপের বিভিন্ন দেশ ঘুরছেন, ইতালি জার্মানি ঘুরছেন। ঘুরা ওই অভিজ্ঞতা গুলা চিঠি আকারে তার মার কাছে পাঠাইছেন। এই সবগুলার সমন্বয়ে তিনি একটা কাব্যগ্রন্থ হইল চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ। এটা চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ, বলো নামটা বলো, চাইল্ড হেরল্ডস পিলগ্রিমেজ। এবার হলো তার বিখ্যাত মহাকাব্যের নাম হলো ডন জুয়ান। এবার ডন জুয়ানের চরিত্রগুলো একটু তুমি দেখো। ডন জুয়ানের চরিত্র স্যার কি আসছে? আচ্ছা, এই শেষ করতেছি। চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ, এটা একটা তার মহাকাব্যের নাম ডন জুয়ান। কি এটা? আচ্ছা হ্যাঁ, চাইল্ড হেরল্ড পিলগ্রিমেজ। শোনো, ডন জুয়ান বলো নামটা কি? আচ্ছা, এবার হলো তার মহাকাব্যের নাম। শোনো, এটা একটা মজার মহাকাব্য, ডন জুয়ান। ডন জুয়ানের চরিত্রগুলো একটু বলো। ডন আলফেন্সু, ডন জুয়ান, ডোনা জুলিয়া, তিনটা নাম বলো একটু। ডন আলফেন্সো, ডন জুয়ান, ডন জুলিয়া। ডন আলফেন্সো, ডন জুয়ান, আর হলো কি ডোনা জুলিয়া। একটু একটা গল্প শোনো। ডন আলফেন্সুর বয়স হইল 50। ডন আলফেন্সুর বয়স কত? 50। তার ওয়াইফের নাম হলো ডোনা জুলিয়া। ওয়াইফের বয়স হলো 23। বলো। ওয়াইফের বয়স 23। নাম কি? ডোনা জুলিয়া। তাহলে আঙ্কেলের বয়স হলো 50, আঙ্কেলের ওয়াইফ হলো ভাবি, ভাবির বয়স হলো 23। বুঝাইতে পারছে কিনা? আঙ্কেলের ওয়াইফ ভাবি কেন হয়েছে? ওই যে কিনা ফেসবুকে দেখি যে হঠাৎ করে আমি ওই দিন এক মহিলা বিয়ে করছে, অনেক বয়স্ক মানুষকে, উনি দোকানদারি করেন, ওই যে কি বিভিন্ন বিক্রি করেন, উনি আবার কমেন্ট করতেছেন সাবেক রেলমন্ত্রী হচ্ছে আঙ্কেল, তার ওয়াইফ হচ্ছে ভাবি। হ্যাঁ, হনুফা আর মুজিবুল হক, এরকম আর কি। হ্যাঁ, আবার ফেসবুকে অনেক আছে স্যার। হ্যাঁ, ফেসবুকে রিসেন্ট এসে দেখি শাড়ি টাড়ি বিক্রি করে হাবি জাবি মারাতে আসে, ওই ইয়ার দিকে আপু সে তো প্রচুর গালাগালি করেছে। হ্যাঁ, আপু আঙ্কেলের কি অবস্থা, মানে আপনার হাজবেন্ড, ওরা বলতে তুই আমার আপু বলতেছস, আমার হাজবেন্ডের চাচা বলতেছস। হ্যাঁ, এরকম আর কি। হ্যাঁ, এরকম। তো এই মাঝখান দিয়ে একজন হইলো, মাঝখান দিয়ে একটা সাইড হিরো আছে, মনে রাখবা, আঙ্কেল আর ভাবি। তাহলে 50 বছরের মুজিবুল হক বিয়ে করছেন হুনুফারের 23 বছরের। এই হলো আলফেন্সো আর ডোনা জুলিয়া। হ্যাঁ, এখন মাঝখান দিয়ে একজন সাইড হিরো আছে, পার্শ্বনায়ক, ওর নাম হলো ডন জুয়ান। ওনার বয়স হলো 16। তাহলে চাচার বয়স 50, ভাবির বয়স 23, আর পাশে দুষ্ট বালকের বয়স হলো কত? 16। এবার বলো, একটা গন্ডগোল বাধার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা সেটা আগে বলো। বুঝছো কথা বলো না, আগে কেউ তো মহাকাব্য পড়ো না, আগে বলো একটা দুর্ঘটনা ঘটার আশঙ্কা আছে কিনা, ইয়েস অর নো বলো। একটা অ্যাক্সিডেন্ট, কমেন্ট বক্সে লিখো মারাত্মক। হ্যাঁ, তাহলে দেখছো মাশাআল্লাহ, এই যে তাহলে দেখো সবাই কিন্তু বুঝে গেছো। তাহলে কি বোঝা গেল?
এই তাহলে মহাকাব্য না পড়েই তুমি বুঝছো যে মহাকাব্যের মূল থিমটা কি হইতে পারে, কি বিষয়বস্তু জানা আছে, তাহলে বোঝা গেল তোমাদের প্রত্যেকের ভেতরে মহাকাব্য আছে, শুধু প্রকাশের ভাষা নাই। হ্যাঁ, মানে কি ঘটনা ঘটতেছে তুমি আগে বুঝে গেছো যেহেতু, তাহলে বোঝা গেল মহাকাব্য ভিতরে আছে, শুধু প্রকাশ করতে পারতেছো না। আচ্ছা, এখন দুইজনে কি করছে, এখন ওই যে মুরব্বী তো সকালবেলা কাজ করতে চলে যায়, আর এই তার ওয়াইফ কি করে, এই বারান্দায় মানে ঘুরাঘুরি করে। এখন এই চাচা সরি ডন জুয়ান একবার বাগানে খেলাধুলা করতেছিল, ধরে নাও অনুমান করো তার একটা বল যে বাগানের মধ্যে পড়ছে, আবার ওই আপুও না ওই বাগানের মধ্যে আসছে, এই দুজনের মধ্যে দেখা দেখি হয়েছে, চোখে চোখ পড়ছে। এটা নিয়ে আবার কবি একটু খুব ইয়ে করছেন, চোখে চোখ পড়া কি স্বাভাবিক বিষয়? রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে চোখে একটা বালিকণা পড়লে কত কষ্ট, দেখছো কিনা চোখে বালিকণা পড়লে ওরে বাবারই কি কষ্ট। কবি বললেন যে চোখে একটা বালিকণা পড়লে এত কষ্ট, আর সেই চোখে একটা আস্ত চোখ পড়ে গেলে কেমন কষ্ট হবে তাকে তার সহজেই বোধগম্য। তাহলে তাদের চোখে চোখ পড়ছে, চোখ পড়া থেকে তারা অনেক দূর পর্যন্ত গেছেন, যেটা তোমরা কল্পনা করতেছো সেই দূর পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, এখন একারে এই যে যতটুকু পর্যন্ত তুমি চিন্তা করছো ততটুকু পর্যন্ত গেছেন। এখন বললো যে এরপরে তারা ধরা খাইছেন, লর্ড আলফেন্সো এসে তারা একদম হাতে নাতে ধরছে, ধরার পরে বিচার হয়েছে। বিচারের মধ্যে বিচার হইলো যে সে কিশোর অপরাধী, এই জন্য ডন জুয়ান রে পাঠাইছে, এই ঘুরতেছে এই মসজিদে মসজিদে মাজারে মাজারে ঘুরে আর্থিক পবিত্রতা আনো, আর মারাত্মক শাস্তি দেওয়া হয়েছে কাকে বলো, ডোনা জুলিয়াকে। এখন বলবা যে এখানে বিদ্রোহের কোথায় পেয়েছেন, তারা বিদ্রোহী কবি আমি কেন বলবো, কারণ তিনি বলেছেন, এবার দেখো বিদ্রোহ কিভাবে। Wedded she was some years and to a man of 50 বললো যে আরে ভাই শোনো, এবার ইয়ার কথা শোনো, বাইরনের কথা, বাইরনের ল্যাঙ্গুয়েজটা শোনো। বললো যে আরে ডন জুয়ান, আরে ডোনা জুলিয়া তো বিয়ে করে নাই, তার বিয়ে চাপাই দিছে, আর এটা মানুষের সাথে বিয়ে দেয় নাই, টু এ ম্যান অফ 50, এবং 50 বছরের একটা স্তূপের সাথে তাকে বিয়ে দেওয়া হয়েছে। এটা মানুষ না, 50 বছরের বয়সের একটা স্তূপ। মনে রাখবো, ওয়াইডে সি ওয়াজ সাম ইয়ার্স, সে একটা কতগুলা বয়সে বিয়ে করছে, আর এটা হলো 50 বছরের একটা মুরব্বী। এন্ড আই থিঙ্ক, আমি মনে করি, ইনস্টিড অফ সাচ আ ওয়ান, এই ধরনের মুরব্বী একজন থাকার চেয়ে ইট হ্যাড বেটার 5 and 20, 25 বছরের দুইজন থাকা ভালো। তো মানে এইভাবে করে তিনি সমাজকে প্রচন্ড ভাবে আঘাত করেছেন। তিনি বললেন যে মিয়া তুমি 50 বছরের এক মুরব্বীর সাথে বিয়ে দিছো, 23 বছরের বালিকা মেয়ের সাথে, সে মানে এই যে পরকীয়া প্রেমে পড়ছে, এটা তো তার দোষ না, এটা সমাজের। তুমি 50 বছরের মেয়ে 23 বছরের মেয়ের সাথে বিয়ে দিতে পারো 25, 26, 30 বছরের একটা ছেলের, কিন্তু 50 বছরে কিভাবে দাও? তাদের তো মনোসামাজিক দূরত্ব ব্যাপক। এইভাবে করে তিনি সমাজকে তার তো কলমকে তলোয়ার হিসেবে বানিয়েছেন। প্রত্যেকটা সমাজের যেইখানে তিনি কি দেখছেন বলো, অসঙ্গতি দেখছেন, সেখানে তিনি কলম চালিয়েছেন। তো এই যে দেখো, এবং জুলিয়া কি বলছে একটা কথা, হ্যাঁ জুলিয়ার অভিব্যক্তিটা শোনো, বলছে যে ম্যানস লাভ অফ ম্যানস লাইফ, হ্যাঁ এ থিঙ্ক এ পার্ট, ডন জুয়ান মহাকাব্যের মধ্যে আছে। বললো যে পুরুষের ভালোবাসা অনেক কাজের মধ্যে একটা কাজ। সে সকালবেলা চলে যায়, আর তার ওয়াইফের মিসড কল দেওয়ার মতো তো মোবাইল ফোনও ছিল না যে একটা মিসড কল দেবে, একটা মেসেঞ্জারে কথা বলবে, এইটাও তো নাই। সকালবেলা গেছে, অনেক কাজ কর্ম নিয়ে ব্যস্ত। নারীর তো আর কোনো কাজ ছিল না, নারীর তো বিসিএস পরীক্ষা ছিল না, মাস্টার্স এমএ পড়তো না, সারাদিনে তো ঘরে বসে থাকতো। যদি কোনো নারী প্রেমে পড়তো, সেই প্রেমটাই ছিল ইট ওয়াজ উইমেন্স হোল এক্সিস্টেন্স, আর ওই প্রেমে ছিল নারীর সমগ্র অস্তিত্ব, তার আর কোনো ভাবনার সুযোগ ছিল না। বলো যে পুরুষের ভালোবাসা, মনে রাখবো এই লাইনটা বারবার পরীক্ষা আসে, ম্যানস লাভ অফ ম্যানস লাইফ এ থিঙ্ক এ পার্ট, ইট ওয়াজ উইমেন্স হোল এক্সিস্টেন্স। পুরুষের ভালোবাসা, হ্যাঁ কে, হ্যাঁ হ্যালো, এই তো শেষ করে ফেলতেছি, আসতেছি, হ্যাঁ এই এখনই বন্ধ করে দিচ্ছি 1 মিনিটে, হ্যাঁ আচ্ছা জি আসতেছি, হ্যাঁ ওকে, আচ্ছা হ্যাঁ। তারপরে আর হলো কি লাস্ট বাইরনে, রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উইমেন, হ্যাঁ এই রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু উইমেন, মানে প্রতিশোধ মধুর, তবে স্পেশালি কার কাছে বেশি মধুর, কার কাছে, নারীদের কাছে। এটা ডন জুয়ানের ইয়ার কথা, লর্ড বাইরনের কথা। তবে ইদানিং দেখছি যে ছেলেরাও কিন্তু প্রতিশোধ নিতে শিখছে, মাশাআল্লাহ। শুধু যে নারীরা প্রতিশোধ নিতে পারে এমনটা না। একবার ওই মোশাররফ করিমের একটা নাটক দেখলাম, এই নাটকের মধ্যে মোশাররফ করিম তার ওয়াইফ নিয়ে গেছে কক্সবাজারে, যাওয়ার পরে
মোশাররফ করিমের ওয়াইফ মোশাররফ করিমরে বলতেছে, দেখো দেখো ওই লোকগুলা কেমনে আমার দিকে তাকায় আছে, তুমি কিছু একটা করো। মানে মোশাররফ করিমের ওয়াইফ মোশাররফ করিম বলতেছে যে ওরা কেমনে তাকায় আছে বিদ্যুটে ভাবে, তুমি আমার একটা কিছু করো, আমি এটা আর মানতে পারতেছি না। মোশাররফ করিম বললেন যে তুমি কোনো টেনশন নিও না, আমিও ওদের ওয়াইফের দিকে তাকায় আছি, আমি প্রতিশোধ নিতেছি, অহিংস প্রতিশোধ, এখানে কোনো সহিংসতা নাই। তাহলে বোঝা গেল কি বলো, তাহলে পুরুষরাও কি বোঝা গেল, মানে প্রতিশোধ মাঝে মধ্যে নিতে পারে। হ্যাঁ, আচ্ছা, তারপরে হলো ম্যানস কনসিয়েন্স ইজ দ্য ওরাকল অফ গড। মানুষের বিবেক থেকে যে কথাটা আসে সেটা আল্লাহর ইশারা। হ্যাঁ, ম্যানস কনসিয়েন্স ইজ দ্য ওরাকল অফ গড, এগুলো পরীক্ষার গুরুত্বপূর্ণ কোটেশন। আমি বাইরনে হিরো বুঝাই দিতে পারছি, বাইরনে হিরো তো বুঝছো, একেবারে উদ্ভট টাইপের হিরো। হ্যাঁ, একদম পুরা সে বিষণ্ণ থাকে। বাইরনের চরিত্র যেই হিরোর মধ্যে থাকে সেটা বাইরনিক হিরো, বাইরনের চরিত্র যেই হিরোর মধ্যে থাকে সেটা বাইরনিক হিরো। আর হলো বাইরনিক লাভটা বোধ আমি বুঝাই বলছি। আর হলো তোমার বাইরনের কন্যার নাম লেডি অ্যাডা অগাস্টা লভলেস। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক ছিলেন চার্লস বেবেজ। চার্লস বেবেজ কম্পিউটার তৈরি করছেন, আর কম্পিউটারের প্রথম প্রোগ্রাম তৈরি করেছেন তারই স্টুডেন্ট বাইরনের কন্যা লেডি অ্যাডা অগাস্টা লভলেস। কম্পিউটার প্রোগ্রামিং এর ভাষা এডা তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। এই হলো বিষয়। তো আমরা উইলিয়াম শেক্সপিয়র, ক্রিস্টোফার মার্লো, টমাস কিড, ফ্রান্সিস বেকন, এরপরে হলো লর্ড বাইরন, আবার ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, শেলি, বাইরন, জন কিটস, উইলিয়াম ব্লেক, এই 6 জন কবি। চার্লস ল্যাম, উইলিয়াম হাজলিট, এটা হলো প্রাবন্ধিক। আর এন্টি রোমান্টিক ফিমেল নোবেলিস্ট তিনি হলেন জেন অস্টিন, আর শেলির স্ত্রীর নাম মেরি শেলি। এগুলা তোমাদের কাজ হলো আজকে প্রিভিয়াস কোশ্চেন গুলা সব করে ফেলবা, রোমান্টিক যুগের সব প্রিভিয়াস কোশ্চেন পড়বা। এটা তোমার কাছে আমানত রয়ে গেল, কেউ যদি খেয়ানত করো ক্ষতিগ্রস্ত হইবা, মানে তুমি মনে থাকবে না। পড়া কি দিছি একজন বলো তো, আনমিউট করে বলো, পড়া কি দিছি? রোমান্টিক যুগের সব এমসিকিউ আজকে সলভ করতে হবে, এটা আমানত। আমানত, দেখবা যে ইনশাআল্লাহ ভালো লাগবে, তুমি পড়া বুঝতেছো। হ্যাঁ, ওকে। আগামী ক্লাস লিটারেচার সবগুলো কোথায় পাবো? আরে স্যারের বই আছে, আমার বই সফট কপি, সবগুলা যে কোনো বইয়ের মধ্যে রোমান্টিক যুগের প্রশ্নগুলো দেখে না। ওই যে আমি যে বইটা দিছি আমার বইয়ের মধ্যে তো আছে রোমান্টিক যুগে। হ্যাঁ, কত নম্বর পৃষ্ঠা একজন বলে দাও? 102 নম্বর পৃষ্ঠা। 102 নম্বর পৃষ্ঠা রোমান্টিক যুগের অসংখ্য প্রশ্ন। 102 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ পারবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ আগামী দেখা হবে। 102 থেকে 100। নেক্সট ক্লাস তো বৃহস্পতিবার আমি খুলনায় থাকবো, আল্লাহ জানে কোন জায়গায় নিতে পারি, জানতে পারবা। লিটারেচার মিস করো না, যারা এর আগে লিটারেচার গুলো বুঝো নাই ওই ক্লাসে বুঝা দেবা। আল্লাহ হাফেজ।